Hello students, welcome back to the last part of electric field. আজকের এই যে ভিডিওটা এটা তোমাদের তড়িৎ ক্ষেত্রের একদম শেষ পার্ট, লাস্ট পার্ট। এটা আগের পার্টে আমরা পড়িয়েছিলাম, তার উপর কোশ্চেন অ্যান্সার সেই ভিডিওতেই করানো হয়ে গেছে। সেকেন্ড পার্টে পড়িয়েছি, তার ভিডিওর কোশ্চেন অ্যান্সার সেইটার মধ্যেই করানো হয়ে গেছে। আর আজকে লাস্ট পার্ট, এই পার্টে আমরা টোটাল তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটাকে দি এন্ড করে দেবো ইউটিউবে, ঠিক আছে? আর যারা অ্যাপে কোর্স কিনেছো তাদেরকে আবারও বলে রাখি, অ্যাপে যারা কোর্স কিনেছো তাদের কিন্তু আরো ডিটেলসে করানো হয়েছে এবং সেখানে পুরো কোয়েশ্চেন ব্যাংকের যে 60 বইটা আছে সেটা পুরো ধরে ধরে করানো হচ্ছে, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের উপর এখনো কোয়েশ্চেন ব্যাংক করানো হয়নি, সেটা আমরা আরেকবার তোমাদেরকে করিয়ে দেবো কোয়েশ্চেন ব্যাংক, কিন্তু তড়িৎ বিভব ধারক ধারকত্বের উপর করানো চলছে। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে বলি যে আজকে এই চ্যাপ্টারটা যেটা আমরা এখন এখানে পড়াবো সেটা হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্রের একদম লাস্ট টপিক, যেটা গাউসের পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে কোয়েশ্চেন অ্যান্সার করাবো, প্লাস তার কনসেপ্টটা আমি তোমাদেরকে বোঝাবো। চলো সবার আগে স্টার্ট করছি। গাউসের সূত্র পড়বার জন্য আমাদেরকে কিছু পয়েন্ট মনে রাখতে লাগবে। এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, কিন্তু মানে কেউ জিজ্ঞাসাও করবে না যে কেন হলো। এখানে জাস্ট খালি পয়েন্টসগুলোকে মনে রাখতে লাগবে, পয়েন্টস টু বি রিমেম্বার্ড, ঠিক আছে? পয়েন্টস টু বি রিমেম্বার্ড, ঠিক আছে? আমার ইংলিশ অত ভালো না, কোথাও টাইপিং বা রাইটিং বা কিছু কিছু মিস্টেক হয়ে গেলে ক্ষমা করে দেবে আমাকে, ঠিক আছে? তো প্রথমত কয়েকটা পয়েন্ট আমি এখানে বলছি যেগুলো আমরা মনে রাখলে আমাদের কাজ খুব তাড়াতাড়ি সলভ হবে। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এটা পড়বার আগে, গাউসের সূত্র পড়বার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর সম্পর্কে পড়তে হবে। ক্ষেত্র ভেক্টর পড়া হয়ে গেলে আমাদেরকে যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে ঘন কোণ এর কনসেপ্ট পড়তে লাগবে। 3 নাম্বার হচ্ছে কিছু ফর্মুলা পড়তে লাগবে। আর এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা পড়বো হচ্ছে গাউসের সূত্র, তারপরে আমরা পড়বো হচ্ছে গাউসের সূত্র, আর তারপরে আমরা পড়বো হচ্ছে গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন। গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন মানে গাউসের সূত্রের যে প্রয়োগগুলো রয়েছে সেই গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো পড়বো। আর লাস্ট 6 নাম্বার, এই কটা হয়ে যাওয়ার পর লাস্ট কি পড়বো স্যার? এগুলো হয়ে যাওয়ার পর আর কিছু পড়বার থাকে না, তারপরে জাস্ট খালি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার টপিক শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আমরা কি করব, এই 6টা জিনিস আমরা হচ্ছে পরপর সিকোয়েন্সে আজকের ক্লাসে আমরা পড়ব। তাহলে আমি প্রথমে স্টার্ট করছি ক্ষেত্র ভেক্টর থেকে, এই জায়গাটা থেকে স্টার্ট করছি। এটার মানে তোমার জাস্ট আমি যেটুকু কথা বলবো সেটুকুই তোমার মনে রাখলে চলবে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বেশি তোমার এখানে জেনে লাভ নেই, কারণ তোমার এই গাউসের সূত্রে আসার জন্য জাস্ট কনসেপ্টটা লাগবে। কনসেপ্টটা আমি তোমাকে বলবো, মন দিয়ে শুনবে, যতটুকু বলবো ততটুকু তোমার দরকার, তার বেশি লাগবে না। দেখো তো ব্যাপারটা কি হয়, আমরা যেটাকে ক্ষেত্র ভেক্টর বলি সেটাকে অন্য কথায় আমরা এরিয়া ভেক্টর বলেও মানি। তাহলে আমরা প্রথম যে জিনিসটা তোমাদেরকে এখন পড়াবো সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, যেটাকে আমরা এটাকে অন্য কথায় এরিয়া ভেক্টর বলেও মানি। এরিয়া ভেক্টর এটা বলেও কিন্তু আমরা এটাকে মানি। স্যার ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর বিষয়টা কি? ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর মানে হচ্ছে কোনো একটা তলকে যদি আমরা কল্পনা করি, সেই তলটার সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টর। মানে আমি ধরো তোমার কাছে একটা কোনো বই নিলাম, মনে করো এই একটা বই রয়েছে আমাদের কাছে, তো এই বইয়ের সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাই আমাদের এরিয়া ভেক্টর। লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেটাই আমাদের সাথে এরিয়া ভেক্টর, ঠিক আছে? আমি ধরো বই বাদ দিয়ে আমি যদি এই খাতাটাকে নিই, এই যে খাতাটাকে নিই, খাতার সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকে সেটাকেই আমরা বলে থাকি এরিয়া ভেক্টর, বা সেটাকে আমরা বলে থাকি ক্ষেত্র ভেক্টর। মানে মনে করো এখানটাতে ধরো আমি কথার কথা এখানে একটা ঘনক নিয়েছি, তো ভালো কথা স্যার, ঘনক নিয়েছি কোনো তো অসুবিধা নেই, অন্য কিছু তো নিইনি, ঠিক আছে? ঘনক নিয়েছি, টাকা পয়সা নিইনি, অন্য কিছু নিইনি, এটা ভালোবেসে একটা ঘনকই নিয়েছি নয়, তাতে কি সমস্যা? এই যে ঘনকটা নিয়েছো, ঘনকের যে কোনো একটা তলের দিকে তাকাও। মনে করো ওপরের তলটার দিকে তুমি তাকালে, মনে করো তুমি তাকালে হচ্ছে এই ওপরের সারফেসটার দিকে তাকালে, ওপরের তলটার দিকে তাকালে, এই ওপরের যে তলটা সেটার দিকে তাকালে, তো এই যে তলটা তুমি দেখতে পাচ্ছ, এই তলের সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে, তলটার সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে, এই তলটার সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে, এই লম্বভাবে যে ভেক্টরটা থাকবে তলটার সাথে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর। তুমি যদি এখন এই সাইডের তলটা নিয়ে ভাবো, এই সাইডের তলটা নিয়ে যদি ভাবো, তুমি এই সাইডের তলটা নিয়ে যদি ভাবো, তাহলে এই সাইডের তলের সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে,
এই সাইডের তলের সাথে লম্বভাবে যে ভেক্টরটা থাকবে সেটাই হচ্ছে তোমাদের ক্ষেত্র ভেক্টর। আশা করি যেটুকু কথা বললাম সেইটুকু কথা আমরা বুঝতে পেরেছো। তাহলে কোনো তলের সাথে লম্বভাবে যে ভেক্টর কাজ করে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর হয়। কোনো তলের সাথে লম্বভাবে যে ভেক্টর কাজ করে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর হয়। তাহলে তলের সাথে লম্বভাবে থাকা, তলের সাথে লম্বভাবে থাকা ভেক্টর, তলের সাথে লম্বভাবে থাকা ভেক্টর, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ক্ষেত্র ভেক্টর। বুঝতে পারলাম জিনিসটা? কোন তলের সাথে লম্বভাবে থাকা ভেক্টরটাকে আমরা বলে থাকি ক্ষেত্র ভেক্টর। আমার মনে হয় যতটুকু পড়ানো হলো সেটুকু তুমি বুঝতে পেরেছো, এর বেশি তোমার জানার দরকার নেই। একটা তল রয়েছে, তার সাথে লম্বভাবে যদি কোনো ভেক্টর থাকে সেটা ক্ষেত্র ভেক্টর। আমি একটা আঁকাবাঁকা তলও আঁকতে পারি, আমি এরকম একটা শেপের একটা তলও আঁকতে পারি। তো এই যে তলটা আমি আঁকলাম, এইখানে যে তলটা বানালাম, এই যে এইখানটা যে আমি মার্কিং করছি, দেখো এই যে মার্কিংটা করছি, এইটার সাথে ধরো আমি লম্বভাবে এখানে একটা কোনো ভেক্টর রেখেছি, এই যে এইভাবে লম্বভাবে কোনো একটা ভেক্টর রেখেছি, দেখো তলটার সাথে লম্বভাবে বেরিয়ে আছে না এই জিনিসটা? তো এইটাও একটা কি? এইটাও হচ্ছে একটা ক্ষেত্র ভেক্টর। যতটুকু বলেছি ততটুকু বলার পর নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে ক্ষেত্র ভেক্টর বিষয়টা কি জিনিস। এবার বলতে পারবে না যে স্যার সোমনাথ স্যার কি পড়ালো বুঝতে পারলাম না। যতটুকু বললাম যদি মন দিয়ে শুনে থাকো এটুকু বুঝতে যাওয়ার কথা। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি ছোট্ট করে আমাদের কোর্স সম্পর্কে বলতে চাই। যারা আমাদের কোর্সে রয়েছে, আমি বারবার বলছি আমাদের কোর্সে যারা থাকবে তারা কিন্তু আরো ডিটেলসে পাবে। সেখানে আমরা উইকলি, মোটামুটি এখন অবধি উইকলি আমরা দুদিন ক্লাস নিচ্ছি, সে লাইভ হোক অর রেকর্ডেড, সে লাইভ হোক বা সেটা রেকর্ডেড হোক, ঠিক আছে? আমি কিন্তু দুদিন নিচ্ছি, লাইভ দেওয়ারই বেশিরভাগটা চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্লাসটা লাইভ হয়ে যাবে সেটা তোমরা রেকর্ডেড হিসাবেও পেয়ে যাবে। তাহলে 2 নাম্বার কি, যেটা লাইভ হয়ে যাবে সেটা কিন্তু তোমরা রেকর্ডেড হিসাবেও কিন্তু তোমরা পাবে। লাইভ হয়ে গেলে সেটা রেকর্ডেড ফরম্যাটেও পেয়ে যাবে, এটা মাথা থাকবে, লাইভ হয়ে গেলে রেকর্ড হিসাবে পাবে। আচ্ছা, 3 নাম্বার কি, যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে তার পুরো ফুল কোশ্চেন ব্যাংক সলিউশন করানো হবে। যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে তার পুরো ফুল কোশ্চেন ব্যাংক করানো হচ্ছে। বর্তমানে 60 করাচ্ছি, এবার একটা ইউনিট শেষ হলে তার উপর আবার কোশ্চেন ব্যাংক করাবো। তাহলে 3 নাম্বার কথা কি, 3 নাম্বার হচ্ছে আমরা পুরো কোয়েশ্চেন ব্যাংকের যে সলিউশন, সেই কোয়েশ্চেন ব্যাংকের সলিউশন কিন্তু পুরো অ্যাপে করাচ্ছি। রায়ান মার্টিনের বইতে যে কোশ্চেনগুলো আছে না, সেই কোশ্চেনগুলো একবার খুলে দেখো। আমার কথা বিশ্বাস না হলে একবার একটা রায়ান মার্টিনের বই নাও, কোয়েশ্চেন ব্যাংকের যে বইটা, নিয়ে দেখবে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো স্কুলে এসছে, কোনো না কোনো ইয়ারে এসছে, কোনো না কোনো সালে পড়েছে, কোনো না কোনো মক টেস্ট এসছে। মানে প্রত্যেকটা প্রশ্ন ইয়ারে আসা বা সালে আসা বা তোমার স্কুলে আসা এরম টাইপের প্রশ্ন রয়েছে রায়ান মার্টিনের বইতে। কথাটা বোঝাতে পারলাম? স্কুলে আসছে, নয়তো স্কুল মানে তোমার হচ্ছে কোনো মক টেস্টে পড়েছে, নয়তো কোনো ইয়ারে এসছে, কোনো না কোনো জায়গাতে এসছে, ঠিক আছে? তো সেই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কোয়েশ্চেন ব্যাংকে সলভ করাবো। কোয়েশ্চেন ব্যাংকে আমরা পুরো কোশ্চেন ব্যাংক সলভ করানো চলছে অলরেডি। তড়িৎ বিভব, ধারক ধারকত্ব পুরো করানো হয়েছে, তড়িৎ ক্ষেত্রটা আর একবার আমরা করিয়ে দেবো। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমরা একটা চ্যাপ্টার শেষ করে তার পুরো প্র্যাকটিস সেট, কোশ্চেন ব্যাংকের পুরো প্র্যাকটিস সেট আমরা দিচ্ছি, এবং পুরো প্র্যাকটিস সেটের সাথে সাথে তার কিন্তু সলিউশনও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। পুরো প্র্যাকটিস সেটের সাথে সাথে কিন্তু তার আমরা সলিউশনও দিয়ে দিচ্ছি। যেমন আমাদের তড়িৎ ক্ষেত্র পড়ানো হয়ে গেছে অ্যাপে, তার পুরো সলিউশন আর তার প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। তড়িৎ বিভব পড়ানো হয়ে গেছে অ্যাপে, তার প্র্যাকটিস সেট, তার সলিউশন দিয়ে দিয়েছি। ধারক ধারকত্ব প্রায় শেষের পথে, সেটা হয়ে গেলে তার পুরো প্র্যাকটিস সেট এবং তার সলিউশনও আমরা অ্যাপের মধ্যে দিয়ে দেবো। এবং নেক্সট মান্থ থেকে আমরা কি করব, নেক্সট মান্থ থেকে মক টেস্ট শুরু হবে। মক টেস্ট হবে কোন মান্থ থেকে? নেক্সট মান্থ থেকে আমাদের মক টেস্ট শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তো আর তার সাথে সাথে কি থাকবে তোমাদের? তার সাথে সাথে তোমাদের ডাউট তো হতে পারবে না, কারণ কোয়েশ্চেন ব্যাংক যখন করানো হবে তখন লাইভে এসে করানো হবে, তো ডাউট হবে না। যদি তারপরে ডাউট হয় তাহলে পুরো ইউনিটের ওপর আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও আমরা দেবো। তাহলে তোমাদের আর কোন জায়গায় প্রবলেম থাকছে সেখানে আমি তোমাদেরকে গাইড করাবো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ক্লিয়ার করব। তোমরা যদি এই ভিডিওটা ঠিকঠাকভাবে বুঝতে পারো, অ্যাপের ভিডিওতে অবশ্যই আরো বেটার ভাবে বুঝতে পারবে, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারলে। আর আমি তোমাদেরকে কথা বলবো যে যারা কোর্স নেবে বলে ডিসাইড করেছো, আমি তোমাদের সামনে একবার নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি পারো তো এই নাম্বারে কল করো, এই যে নাম্বারটা রয়েছে আমাদের, এই নাম্বারটাতে কল করো, ঠিক আছে? এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা একবার কল করে নিও।
এই যে নাম্বারটা 8274916328, 8274916328, এই নাম্বারে কল করে চাইলে কোর্স পারচেস করতে পারো। ওখানে ইন ডিটেলস পুরো সিলেবাস কভার করানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 8274916328 এই নাম্বারে কল করে পুরো কোর্স পারচেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের অলরেডি ক্লাস চলছে, অলরেডি অনেকটা হয়ে গেছে কভার, আর দেখছি এর মধ্যে আমরা আরও তাড়াতাড়ি আমরা সিলেবাসটাকে কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো, এইটুকু হচ্ছে আমাদের কথা। আর তুমি নিজে একবার হিসাব করে দেখে নিও, আমাদের গোটা বছরের কোর্সের দাম রাখা আছে 1499 টাকা, বা বলতে পারো এটা হচ্ছে 1500 টাকা, যাকে তুমি 12 দিয়ে ভাগ করলে তোমার মাসে দাঁড়ায় 125 টাকা করে। তুমি চিন্তা করো, আমাদের কাছে যারা কোর্স নেবে তারা পার মান্থ বলতে গেলে 125 টাকা করে পড়বে, মাত্র 125 টাকা করে পড়বে। আর তুমি অফলাইনে যেখানে পড়ো সেখানে তোমাকে মাসে 600 থেকে 700 টাকা পড়তে হয়। অর্ধেক জিনিস ঠিকভাবে বুঝতে পারো না, তাড়াতাড়ি করে সিলেবাস শেষ হয়ে যায়, ঠিক আছে? একদিন যাও, একদিন একটা চ্যাপ্টার শেষ। আমরা সেখানে ধরে ধরে এক একটা চ্যাপ্টারের উপর 9টা 10টা করে পাঠ করাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এত কিছু দিচ্ছি, পুরো কোশ্চেন ব্যাংক ধরে সলভ করাচ্ছি রায়ান মার্টিনের। খোঁজ নিয়ে দেখো অন্য কোনো জায়গাতে করাবে কিনা, তাও 125 টাকা মাসে, মাত্র 125 টাকার বিনিময়ে। কন্টেন্টও বেটার দিচ্ছি, পেমেন্টও কম নিচ্ছি। এবার যদি তুমি ভাবো যে স্যার এখানে পড়লে হয়তো আমার কিছু মানে অনেক বেশি তোমার লস, তাহলে আর আমি কিছু বলে লাভ নেই। এত কিছু পাওয়ার পরেও তোমাকে যখন আমি মাত্র 125 টাকা চার্জ করছি পার মান্থ হিসেবে, সেটাকে লস বললে আর কিছু বলার নেই, ঠিক আছে? যাই হোক, এবার তোমার ওপর সেটা টোটালটাই। আমি চলে আসি আমাদের পড়াতে আবার, তাহলে ক্ষেত্র ভেক্টর সম্পর্কে আমাদের কনসেপ্ট বুঝতে পারা গেছে। আচ্ছা, তো আমি যেভাবে এখানে ছবি এঁকে এঁকে বুঝিয়ে ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি, অ্যাপেও কিন্তু এইভাবে তোমাদেরকে পড়ানো চলছে, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। নেক্সট আমি তোমাদেরকে তার পরের টপিকে চলে আসছি, যেটা হচ্ছে আমাদের ঘনকোণ। তারপরে যে টপিকটা আমাদের এখানে চলে আসছে সেটা আসছে ঘনকোণ। ঘনকোণকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হচ্ছে সলিড অ্যাঙ্গেল। দেখো বাবু, যারা এখনো ভাবছে না যে কিনবো কি কিনবো না করবো, মানে কোর্স নেবো কি নেবো না, তারা ওরকম সারা জীবন ভাবতেই থেকে যাবে। ভাবনা তাদের জীবনে শেষ হবে না। বেকার 1000-1500 টাকার জন্য সে সারাটা সেমিস্টার খারাপ করে ফেলবে। 1000 টাকা 1500 টাকা দাম, তার জন্য তুমি একটা গোটা সেমিস্টার খারাপ করে ফেলবে। লাইফে ওই 1000-1500 টাকা তোমার ম্যাটার করবে না, কিন্তু ওই 1000-1500 টাকার জন্য তুমি যত কিছু শিখবে, এত কিছু মানে জানতে পারবে, এত কিছু শিখতে পারবে, তার উপর শর্ট ট্রিক্সের বন্যা বইয়ে দেবো। শর্ট ট্রিক্সের বন্যা বইবে কোর্সে, সেটা তুমি ভাবো। 1000-1500 টাকার জন্য চিন্তা করো না লাইফে, ওটা তোমার উঠে যাবে লাইফে, কিন্তু সেটার বিনিময়ে তুমি অনেক কিছু শিখতে পারবে, সেটাকে নিয়ে তুমি ভাবো। এটুকুই বলবো। এবার তোমার ওপর ভাবনা চিন্তা, তুমি ভাবনা চিন্তা করো, ঠান্ডা মাথায় বাড়িতে বসে ভাবো যে ভাই 1000-1500 টাকার জন্য বেকারে আমি কেন, মানে যেখানে আমি বুঝতে পারছি না তবু আমি সেখানে জোর করে পড়ছি, যেখানে আমি এটা কিছু হচ্ছে না সেখানে সোমনাথ স্যার ডিটেলসে পড়াচ্ছে, পুরো কোশ্চেন ব্যাংক ধরে করাচ্ছে, তারপর আমি কেন সেখানে করবো না? ঠিক আছে, এবার এটা তোমার ওপর ছাড়লাম, তুমি ভাবনা চিন্তা করবে, যদি ভালো লাগে নেবে, যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করো, কি আসে যায়, ঠিক আছে? কিন্তু তোমার, আমি এটুকু বলতে পারি, 1000-1500 টাকার মানে কয়েক গুণ আমি তোমাকে রিটার্ন দেবো, তোমার পুরো পয়সা উসুল হয়ে যাবে, এটুকু বলতে পারি। আচ্ছা চলো এবার ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলে চলে আসি। স্যার ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল বিষয়টা কি? ঘনকোণ সলিড অ্যাঙ্গেলটা কি আমি তোমাকে না একটা ছোট একটা পেপারের মাধ্যমেই তোমাকে বোঝাচ্ছি। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেলটা কি? একটা সেকেন্ড দাঁড়াও, একটা সেকেন্ড হোল্ড করো, একটা সেকেন্ড হোল্ড করো। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল কি বলো তো? আমি একসময় চানাচুর বিক্রেতা ছিলাম। তো কি হয়, আমি যখন চানাচুর বিক্রি করতাম তখন আমাদেরকে, আমি এরকমভাবে হচ্ছে কি করতাম বলতো, এরকমভাবে খামটাকে মুড়িয়ে এইভাবে চানাচুর বিক্রি করতাম একসময়। আমি মাঝখান থেকে ছিনে নিই, তাহলে তোমাকে আরো ভালোভাবে বোঝাতে পারবো। এই যে এইভাবে, এত ভালো চানাচুর বিক্রেতা ছিলাম যে একটা মানে রোল করতে পারছি না, একটা শঙ্কু মতো বানাতে পারছি না, এত ভালো চানাচুর বিক্রেতা ছিলাম। তাই জন্য চানাচুরের বিজনেসটা আমার অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে তারপরে এসে পড়ানো শুরু করি, ঠিক আছে? তো বাদাম বেচতাম, চানাচুর বেচতাম, কত সুন্দর সুন্দর বাচ্চা কচি কচি ছেলে মেয়েদের হাতে বাদাম তুলে দিয়েছি, দেখেছি কত গার্লফ্রেন্ড কত বয়ফ্রেন্ডকে ঠাসি ঠাসি চড় মারতো, এই বাদাম কিনে দাও, বাদাম কিনে দাও, পার্কে বসে খাবো, ঠিক আছে? তো ছেলেগুলোই লাস্টে তাদের পকেট মানি খরচা করে তাদের গার্লফ্রেন্ডকে বাদাম কিনে দিত, ঠিক আছে? কিন্তু কোনোদিনও কোনো মেয়েকে দেখিনি সেই ছেলেটার জন্য তাকে বাদাম কিনে খেয়েছে। আমি তখন খুব কষ্ট পেতাম, খুব দুঃখ পেতাম। তারপর থেকে আমি ভাবলাম এই দুঃখ কষ্ট আমি রাখবো কোথায়, তার জন্য এই ব্যবসা ছেড়ে দিয়ে লাস্টে ফিজিক্স পড়ানোতে এলাম। তো যাই হোক, এই যে তুমি শঙ্কু মতন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে শঙ্কু মতো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে শঙ্কু মতো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভেতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে না,
এর ভেতরে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে না, সেটাই হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। এর ভিতরে যে অ্যাঙ্গেলটা, ভিতরে যে কোণটা তৈরি হয়েছে, সেটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। মানে স্যার বুঝতে পারলাম না স্যার। দেখো, এই হচ্ছে ক্যা হুয়া তেরা বাদা বো কসম বো ইরাদা, এটা একটা শঙ্কু। এই শঙ্কুর মধ্যে এই যে জায়গাটা হচ্ছে ঘনকোণ। এই জায়গাতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটা ঘনকোণ, ঠিক আছে। এই জায়গাতে যে কোণটা তৈরি হয়েছে, এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে, এই জায়গাতে যে কোণটা তৈরি হয়েছে, এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, ঠিক আছে, এইটা হচ্ছে ঘনকোণ, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আমি আরেকবার ছবিটাকে আঁকছি তোমার সামনে, ভালো করে কথাটা বুঝবে, ঠান্ডা মাথায় দিমাগ সে সোচবে, দিমাগ সে ভাববে। দেখো, এই জায়গাটাতে যে কোণ তৈরি হয়েছে, এই জায়গাটাতে এই যে কোণটা তৈরি হয়েছে এখানে, এই কোণটা অ্যাকচুয়ালি কি, এই কোণটাই হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। আমি যতটুকু বলেছি মন দিয়ে শুনে থাকলে বুঝতে পারবে, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল মাথা থাকবে। যদি আমরা কোনো একটা গোলকের দিকে তাকাই, গোলকের সেন্টার এখানে, আর মনে করো হচ্ছে আমি এই জায়গাতে কোনো একটা সারফেস আমি কেটে নিলাম, এরকম ভাবে গোলকের এখানে একটা কোনো সারফেস মতো আমি কেটে নিলাম গোলকটার। এবার এই সারফেসটা কেটে নেওয়ার পরে আমি যদি এইটাকে আর এইটাকে যদি জুড়ে দিই, সারফেসটা কেটে নেওয়ার পর দুটোকে যদি জুড়ে দিই, তাহলে এইখানটাতে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে এইখানটাতে যে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে, আমি কি করলাম, এইটার সাথে এইটাকে জুড়ে দিলাম, এটাকে আমি জুড়ে দিলাম, তাহলে এখানে যে কোণ তৈরি হয়েছে সেইটাকে আমরা বলে থাকি সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, ঠিক আছে। তাহলে ঘনকোণ কোন জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা, এইখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। স্যার ঘনকোণ বার করবার ফর্মুলা কি? ঘনকোণ বার করবার ফর্মুলা আমার জাস্ট গোলকের জন্যই জিজ্ঞাসা করবে, আমার বাকি কিছুর জন্য আমাকে জিজ্ঞাসা করবে না, আমি বাকি কিছুর জন্য জানবো না, শুধু গোলকের জন্য জিজ্ঞাসা করবে। তো গোলকের জন্য ফর্মুলা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ স্কোয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই হচ্ছে ব্যাসার্ধ যেটা থাকবে সেই ব্যাসার্ধের স্কোয়ার, এটাই হচ্ছে ঘনকোণের ফর্মুলা। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধ তার হচ্ছে স্কোয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বাই দিয়ে ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ তো রেডিয়াসকে আর দিয়ে লেখে, তার আবার দেখো স্কোয়ার আছে, তাই আর স্কোয়ার কেটে যাবে, অ্যান্সার কত দাঁড়াবে 4 পাই। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের ফর্মুলা। তাহলে আরেকবার বলে দিচ্ছি সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের ফর্মুলা কি। গোলকের বক্রতলের সূত্র, গোলকের বক্রতলের যে ফর্মুলা সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ব্যাসার্ধের ফর্মুলা কি? ব্যাসার্ধকে লেখা হয় আর লিখে তার স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কেটে যাবে, 4 পাই পড়ে থাকবে, 4 পাইটাই গোলকের মানে ঘনকোণের ফর্মুলা। এটাই, এই যে ফর্মুলাটা আমি এখানে লিখেছি এটা কি, এটা হচ্ছে ঘনকোণ। ঘনকোণ কার ঘনকোণ? কার ঘনকোণ? ব্র্যাকেটে লিখে রাখো গোলকের ঘনকোণ। কার ঘনকোণ? ব্র্যাকেটে লিখে রাখো গোলকের ঘনকোণ। তাহলে গোলকের ঘনকোণের ফর্মুলা হচ্ছে শুধু 4 পাই। গোলকের ঘনকোণের যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে 4 পাই। এটা হচ্ছে গোলকের ঘনকোণের ফর্মুলা। ঘনকোণের সূত্র কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। গোলকের বক্রতলের ফর্মুলা 4 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধের ভ্যালু আর, তার স্কোয়ার, আর স্কোয়ার কেটে যাবে, 4 পাই হচ্ছে ভ্যালু। গোলকের ঘনকোণের ফর্মুলা হচ্ছে 4 পাই বা মান কত? 4 পাই। ফর্মুলা কি? ফর্মুলা ওপরে ক্ষেত্রফল, নিচে ব্যাসার্ধের স্কোয়ার। মাথা থাকবে জিনিসটা। ঘনকোণ কোন জায়গাটাকে বলে? কোন জায়গাটা? ঘনকোণ হচ্ছে এই যে গোলক যদি থাকে, গোলকের এখানে যে কোণটা তৈরি হয় সেটা ঘনকোণ। শঙ্কু যদি থাকে, শঙ্কুর এখানে যে কোণটা তৈরি হয় সেটা ঘনকোণ। ঘনকোণ কিরম টাইপের কোণ? ঘনকোণ হচ্ছে একটা 3D কোণ। 3D কোণ মানে ত্রিমাত্রিক কোণ, 3 ডাইমেনশনাল কোণ। ঠিক আছে, তোমার এইটুকুই ডেটা দরকার, তাহলে এইটুকু ডেটা তোমার খালি মাথার মধ্যে রাখলে কাজ মিটে যাবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ঘনকোণ বলো বা সলিড অ্যাঙ্গেল বলো, এটা ওয়ান টাইপ অফ 3D কোণ। এটা ওয়ান টাইপ অফ 3D কোণ। সেই 3D কোণ কিসের মধ্যে দেখতে পাবো? এই শঙ্কুর মধ্যে এই 3D কোণটা তৈরি হয়, যেমন এইখানটাতে তৈরি হয়েছে 3D কোণ। গোলকের মধ্যে তৈরি হতে পারে এরকম একটা কোণ যেটা 3D কোণ। তার ফর্মুলা কি? ওপরে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, নিচে ব্যাসার্ধ স্কোয়ার, কাটাকাটি করে অ্যান্সার 4 পাই আসবে।
এই হচ্ছে আমাদের হিসাব। বুঝতে পারলাম? আশা করি এইটুকু তোমার দিমাগে গেছে, বুঝতে পেরেছো, মাথায় ঢুকেছে জিনিসটা। আচ্ছা, এবারে ঘনকোণের আর একটা সূত্র আছে যেটা তোমাকে মনে রাখতে লাগবে। ঘনকোণের জাস্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে মনে করে রাখতে লাগবে। যে ধরো তোমাকে কেউ দিল ds cos থিটা বাই আর স্কোয়ার, ds cos থিটা বাই আর স্কোয়ার, এই পুরো টার্মটাকে আমরা ডি ওমেগা দ্বারা রিপ্রেজেন্টেশন করি, ডি ওমেগা দ্বারা রিপ্রেজেন্টেশন করি। ঠিক আছে, ভালো করে কথাটা শুনবে। ds cos থিটা বাই আর স্কোয়ার, এই পুরো টার্মের ইন্টিগ্রেশনটাকে যদি আমি এটাকে ধরো ইন্টিগ্রেশন করি, তাহলে এরও ইন্টিগ্রেশন হবে। মানে মেন কথা হচ্ছে ds cos থিটা বাই আর স্কোয়ার ইজ ইকাল টু ডি ওমেগা, তার ইন্টিগ্রেশন, এবং এটার মান কত? এটার মান হচ্ছে 4 পাই। এটা মাথা রাখবে, এটা গোলকের জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তাহলে আমি এখন বুঝতে পারবো না স্যার ds cos থিটা বাই আর স্কোয়ার এই জিনিসটা কি, এটা আমি এখন বুঝতে পারবো না, কিন্তু অঙ্ক করতে করতে বা ফিজিক্সের টপিকটা বুঝতে বুঝতে বুঝিয়ে যাবো কি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে রাখছি, ভালো করে আমার কথাটা শুনে রাখো। ফিজিক্সের যখন টপিকটাকে এগোবো তখন তুমি বুঝতে পেরে যাবে। ds cos থিটা বাই আর স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে ডি ওমেগা আসে, তার ইন্টিগ্রেশন করলে 4 পাই আসে। এবার কি এই জিনিসটা, এটা তুমি কিছুক্ষণ পর যখন চ্যাপ্টার আমি পড়াবো তখন তুমি বুঝতে পেরে যাবে। এখন আপাতত সূত্রটা মাথায় রাখো, মাথায় রাখো এইটা, যে ds cos থিটা বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে 4 পাই অ্যান্সার হয়। ঠিক আছে, এইটুকু সূত্রকে খালি মাথায় রেখে চলো। ওকে, চলো এবারে আমরা এখন এখান থেকে কি করব বলো তো? আমরা এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ঘনকোণ বোঝালাম, আমি তোমাকে এখান থেকে এরিয়া ভেক্টর বোঝালাম। এবার আমি তোমাকে যে জিনিসটা সম্পর্কে বোঝাবো, যে জিনিসটা সম্পর্কে তোমার জানা দরকার আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কি তড়িৎ ফ্লাক্স, আমাদের তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, আমাদের তড়িৎ ফ্লাক্স বা যেটাকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বলে মানি, সেই তড়িৎ ফ্লাক্স সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাবো। স্যার তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে, বদ্ধ তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত লম্ব বলরেখা সংখ্যা। কি আমি লিখছি ডেফিনেশনটা লিখে নিয়ে ব্যাক করছি, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তো দেখো আমি যেটা বলছিলাম তোমাদেরকে তড়িৎ ফ্লাক্সের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা এখানে লিখে রেখেছি। কি বলছে দেখো, ভালো করে পড়ো ডেফিনেশনটা। বলছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখা সংখ্যাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলি, বা তড়িৎ ফ্লাক্সের পরিমাপ বলা হয়। মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো এই জায়গাতে একটা তল রয়েছে, এরকম এই জায়গাতে একটা তল রয়েছে, এরকম একটা তল রয়েছে, এরিয়া রয়েছে। এবারে যেখানেই তল থাকুক না কেন, তলের সাথে লম্ব হবে, আমি তলটাকে এভাবে আঁকছি, সব থেকে ভালো হয়। কিভাবে আঁকি বলো তো? এবারে ঠিক আছে, তলটার সাথে লম্বভাবে, এই তলের সাথে লম্বভাবে এস ভেক্টর কাজ করছে বা ক্ষেত্র ভেক্টর কাজ করছে। তোমাদেরকে শিখিয়েছিলাম যে যেখানেই তল থাকবে তলের সাথে লম্বভাবে আমাদের ক্ষেত্র ভেক্টর কাজ করবে। শিখেছিলাম কিনা? আমি তলটাকে ভালো করে এঁকে বোঝাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো শোনো, ভালো করে শোনো, জিনিসগুলো বুঝবার চেষ্টা করো। মনে করো এটা একটা তল রয়েছে, এরকম একটা তল রয়েছে। এই তলের সাথে লম্বভাবে এস ভেক্টর কাজ করছে বা ক্ষেত্র ভেক্টর কাজ করছে। তল রয়েছে, তলটার সাথে লম্বভাবে ক্ষেত্র ভেক্টর কাজ করছে। এবারে কিছু বলরেখা মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ ক্ষেত্র রেখাগুলো এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে পাস করছে, এইভাবে পাস করছে, এইভাবে পাস করছে। ঠিক আছে, এইভাবে বলরেখাগুলো পাস করছে, এইভাবে এটার মধ্যে দিয়ে এইভাবে পাস করছে। তাহলে তড়িৎ বলরেখাগুলো যদি এইভাবে পাস করে যায়, তাহলে স্যার কি হবে? একটা তল রয়েছে, তলের সাথে তড়িৎ বলরেখাগুলো যদি এইভাবে পাস করে যায়, তাহলে স্যার এগুলোই কি ইলেকট্রিক ফ্লাক্স? স্যার তিনটে বলরেখা পাস করছে স্যার, ভালো করে কথাটা শোনো জিনিসটা।
এটা একটা তোমার তল, কোন একটা তল, কোন একটা তল, কোন একটা তল বা প্লেন। এই প্লেনের সাথে তিনটে বলরেখা পাস করছে, একটা বলরেখা, 2 নাম্বার বলরেখা, 3 নাম্বার বলরেখা, তিনটে বলরেখা পাস করছে। তাহলে এটাই কি স্যার তড়িৎ ফ্লাক্স? না, তড়িৎ ফ্লাক্স সেটা হবে যেটা এই তলের সাথে লম্বভাবে পাস করবে। তিনটে ফিল্ড লাইন পাস করলো মানেই এটা ফ্লাক্স হবে না। কেন হবে না? তার কারণ এই ওয়ার্ডটা লম্বভাবে। তার মানে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের সাথে যে রেখাটা লম্বভাবে থাকবে, যে রেখাটা লম্বভাবে থাকবে, তলের সাথে যে রেখাটা লম্বভাবে থাকবে, এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটার সাথে যে রেখাটা লম্বভাবে থাকবে, এই যে এখানে বলা আছে না যে তলের মধ্যে যেটা লম্বভাবে মোট অতিক্রান্ত তড়িৎ বলরেখা, তলটার সাথে যেটা লম্বভাবে থাকবে সেটাই হবে তড়িৎ ফ্লাক্স। স্যার এটা তো ইলেকট্রিক ফিল্ড। আমি বলবো হ্যাঁ স্যার এটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা ক্ষেত্র ভেক্টরের সাথে থিটা কোণ করেছে। হ্যাঁ স্যার থিটা কোণ করেছে। এবারে এই ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি উপাংশতে ভেঙে দাও। এই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি এই দিক বরাবর উপাংশতে ভাঙো, এই ইলেকট্রিক ফিল্ডটাকে যদি এই দিক বরাবর উপাংশতে ভাঙো অ্যাঙ্গেলের সাথে, তাহলে তুমি এই দিক বরাবর যে ভ্যালু পাবে সেটা পাবে ই কস থিটা পাবে। চিন্তা করো, এই দিক বরাবর ই কাজ করছে, কিন্তু এটা ফ্লাক্স হতে পারবে না। ফ্লাক্স হবার জন্য লম্বভাবে নিতে হবে। লম্বভাবে নিতে হবে মানে, লম্বভাবে নিতে হবে মানেটা কি? লম্বভাবে নিতে হবে মানেটা কি? মানে এই যে ইটা রয়েছে এটাকেই ক্ষেত্র ভেক্টর যেমন লম্বভাবে রয়েছে সেরকম ভাবে নিতে হবে। আমরা জানি এই যে ক্ষেত্র ভেক্টর, এই যে এস, এটা লম্বভাবে থাকে, ক্ষেত্র ভেক্টরটা লম্বভাবে থাকে, এই ক্ষেত্র ভেক্টরটা লম্বভাবে থাকে, এইরকম বানাতে হবে, ক্ষেত্র ভেক্টরের মতো লম্বভাবে বানাতে হবে। বানানোর জন্য কি করবো? এই ইটাকে এইদিকে ভাঙবো, ইটাকে এদিকে ভাঙবো, তাহলে কি হবে? তাহলে এটা ই কস থিটা হবে। বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। ই কস থিটা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো যে ইটাকে এদিকে ভাঙলে ই কস থিটা হবে। ওকে, আচ্ছা এবারে আমি কি করব শোনো। ই কস থিটা তো হলো, তাহলে এবার স্যার ফ্লাক্সের কনসেপ্ট কি? ফ্লাক্সের কনসেপ্ট হলো এই যে তোমার যে তলটা ছিল, এই তলের সাথে যে তড়িৎ ক্ষেত্র বলরেখা, মানে তড়িৎ বলরেখা যেটা লম্বভাবে থাকবে, এই যে তলটা ছিল এই তলটার সাথে যে তড়িৎ বলরেখা লম্বভাবে থাকবে, যে তড়িৎ বলরেখা লম্বভাবে থাকবে সেটাই ইলেকট্রিক ফ্লাক্স। তো আমি এখানে দেখলাম এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা রয়েছে এটাকে আমি এইভাবে ভেঙেছি, এটাকে এইভাবে ভেঙেছি, তার মানে এইটা ইলেকট্রিক ফ্লাক্স। কোনটা স্যার? এই যে লাইনটা ছিল ইটাকে এই দিক বরাবর ভেঙেছো, ই কস থিটা হয়েছে। এই ই কস থিটাটাই ফ্লাক্সের মতন কাজ করবে। কেন? কারণ ই কস থিটাটা লম্বভাবে রয়েছে তাই। তাহলে এটা তলের মধ্যে থেকে যেটা লম্বভাবে যাবে, যেটা লম্বভাবে যাবে, এটা তলের মধ্যে থেকে যেটা লম্বভাবে যাবে সেটাই তড়িৎ ফ্লাক্স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে সব তো ঠিক ছিল স্যার, কোনো সমস্যা নেই। আমরা একটা জিনিস ভাববো যে আমাদের যদি একক ক্ষেত্রফল হয়, একক ক্ষেত্রফলের মধ্যে থেকে আমি কথার কথা ধরে নিলাম, আমি মনে করলাম এই জায়গাটা খুব ছোট ক্ষেত্রফল, এই জায়গাটা খুব ছোট ক্ষেত্রফল, মনে করলাম এই জায়গাটা হচ্ছে একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত বলরেখা পাস করছে? ই কস থিটা। এটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ইটা কিন্তু ভেক্টর রাশি, এর মাথায় ভেক্টর সাইন দাও। ঠিক আছে, ভেক্টর সাইন দিতে পারো, বা যদি মনে করো দেবে না তাও চলবে, তুমি তো মান বার করছো এখন, ঠিক আছে মান বার করছো, দেবে না ঠিক আছে। একক ক্ষেত্রফল, 1 একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে
তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কত? তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই কস থিটা, ই কস থিটা। এই যে একক ক্ষেত্রফল টানলাম তার জন্য তড়িৎ ক্ষেত্র কত? ই কস থিটা। এবার এই পুরো প্লেনটার জন্য যদি হিসাব করি, আর পুরো প্লেনটার জন্য যদি ক্ষেত্রফল, পুরো প্লেনটার জন্য ক্ষেত্রফল যদি এস হয়, এই পুরোটার পুরো জায়গাটার ক্ষেত্রফল, পুরো জায়গাটার ক্ষেত্রফল, এই পুরো জায়গাটার ক্ষেত্রফল, পুরো জায়গাটার ক্ষেত্রফল যদি এস হয়, এস যদি ক্ষেত্রফল হয় পুরোটার, এস যদি ক্ষেত্রফল হয় পুরোটার, এস একক ক্ষেত্রফলে তড়িৎ ক্ষেত্র তাহলে কত হবে? এসটা গিয়ে ই কস থিটার সাথে গুণ হবে, হয়ে যাবে ই এস কস থিটা, ই এস কস থিটা, এইটা হয়ে যাবে। ঠিক আছে, সরি এটা তড়িৎ ক্ষেত্র নয়, এই ই কস থিটাটা কি বলেছিলাম? যে তড়িৎ বলরেখা, যে তড়িৎ বলরেখা লম্বভাবে থাকবে তাকে কি বলে? তড়িৎ ক্ষেত্র বলে না, ফ্লাক্স বলে, ফ্লাক্স। তাহলে ওয়ার্ডটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করে লেখো ফ্লাক্স। ঠিক আছে, ফ্লাক্স, এটাকে ফ্লাক্স বলে। আমি একটু আগে শেখালাম না, যে বলরেখাটা লম্বভাবে থাকবে, লম্বভাবে, যেমন ই কস থিটা, ই কস থিটাটা লম্বভাবে রয়েছে, ই কস থিটাটা লম্বভাবে রয়েছে, তাই এই ই কস থিটাটা কি? ফ্লাক্স। একক ক্ষেত্রফলে ফ্লাক্স কত? ই কস থিটা। আর পুরোটার ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল এস। তাহলে এস এর ফ্লাক্স কত হবে? এস ক্ষেত্রফলে ফ্লাক্স হবে এস এর সাথে ই কস থিটার গুণ, ই এস কস থিটা। এটা হচ্ছে ফ্লাক্স। বুঝতে পারলাম? তার মানে আমি পুরো কনসেপ্টটাকে তোমাকে রাফে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার কনসেপ্টের কোনো সমস্যা না থাকে। আমরা যদি কোনো একটা তল নিই, মনে করো আমরা এরকম একটা তল নিলাম, তল নিয়েছি, হ্যাঁ স্যার নিয়েছি, আমি আরেকবার করছি তোমাদের জন্য। আমি মনে করো কোনো একটা তল নিলাম, এরকম একটা তল নিলাম, তল নিয়েছি, ওকে। এই তলের মধ্যে থেকে একক ক্ষেত্রফলে একটা আমি ক্ষেত্র ভেক্টর টানলাম, মনে করো এই তলটার সাথে লম্বভাবে একটা ক্ষেত্র ভেক্টর টানলাম যেটা এস ভেক্টর, লম্বভাবে একটা ক্ষেত্র ভেক্টর টানলাম যেটা এস ভেক্টর। এটা কি? এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। যেটা কিভাবে থাকে? যেটা লম্বভাবে থাকে। এবার আমি এখান থেকে কিছু বলরেখা টানছি, একটা বলরেখা আমি এইভাবে টানলাম, এইভাবে একটা বলরেখা টানলাম, এইভাবে, এভাবে একটা বলরেখা টানলাম, এভাবে একটা বলরেখা টানলাম, এভাবে আমি বলরেখাগুলোকে টানলাম। ঠিক আছে, তাহলে স্যার এই যে বলরেখাগুলোকে আপনি টানলেন এগুলো কি ফ্লাক্স? না। কোনটা ফ্লাক্স? যে বলরেখাটা লম্বভাবে থাকবে সে ফ্লাক্স হবে। তো আমি এদের মধ্যে একটাকে তুললাম, মনে করো এই বলরেখাটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই, এই বলরেখাটার ভ্যালু ই, এবং এই ইটা এখানে থিটা কোণ করে আছে, হ্যাঁ স্যার। এবার এই ইটাকে আমরা যদি এই দিকে ভাঙি, ইটাকে যদি এই দিকে ভাঙি, ই কস থিটা হবে। এই লাইন বরাবর যদি ভাঙি তাহলে এটা হবে ই কস থিটা, ই কস থিটা হবে। ইটাকে যদি এদিকে ভাঙি ই কস থিটা হবে। ওকে স্যার, ই কস থিটা হলো। তাহলে আমাদের একক ক্ষেত্রফলের জন্য ই কস থিটা পেলাম যেটা প্লেনের সাথে লম্বভাবে রয়েছে, মানে এটা ফ্লাক্সকে শো করছে, মানে এটা ফ্লাক্সকে শো করছে। ফ্লাক্সই তো তাই জিনিস, ফ্লাক্সকে শো করছে, তো বুঝতেই তো পারছো এটা ফ্লাক্সকে শো করছে। কারণ যে বলরেখা লম্বভাবে থাকবে সেই ফ্লাক্স, যে বলরেখা লম্বভাবে থাকবে সেই ফ্লাক্স। তাহলে 1 একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে ফ্লাক্স কত? ফ্লাক্স কত? যেটা লম্বভাবে রয়েছে, কত? কোনটা লম্বভাবে রয়েছে? ই কস থিটাটা লম্বভাবে রয়েছে, লম্বভাবে রয়েছে ই কস থিটা।
পুরো প্লেনটার ক্ষেত্রফল কত? এস। পুরো প্লেনটার ক্ষেত্রফল কত? এস। পুরো প্লেনটা, এই জায়গাটার পুরোটার ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল কত? এস। তাহলে এস একক ক্ষেত্রফলে ফ্লাক্স কত হবে? এসটা গিয়ে এর সাথে গুণ হবে, ই এস কস থিটা হয়ে যাবে, ই এস কস থিটা হয়ে যাবে। এটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্সকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ফ্লাক্স ইজ ইকাল টু আমরা লিখি ফাই দিয়ে, যেটার মান ই এস কস থিটা। ওকে, হ্যাঁ স্যার সব ঠিক আছে, কোনো সমস্যা নেই এতটুকুর মধ্যে। স্যার এতটুকুর মধ্যে তো আপনি বলছেন কোনো সমস্যা নেই, তাহলে স্যার যদি এখন পরীক্ষার কোয়েশ্চেন এরকম করে যে ধরুন আপনার কথা অনুযায়ী আমি ধরলাম এটাকে যদি ভেক্টর ফরম্যাটে বলতে বলে, তাহলে ফ্লাক্সের মান কি হবে? তখন ফ্লাক্সের যে মান আসবে সেটা আসবে ই ভেক্টর ডট এস ভেক্টর। কেন স্যার ফ্লাক্স ইজ ইকাল টু ই ভেক্টর ডট এস ভেক্টর কেন আসবে? বোঝো কথাটা ভালো করে। যদি এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করা হয় তাহলে উত্তর আসে এ বি কস থিটা। তো দেখো তাই আছে, এ বি কস থিটা। এটার মানে এ বি কস থিটা, এটার মানে কি? এটার মানে এ ডট বি। তো দেখো তাই করেছি, এ ডট বি, এ ডট বি। দেখো এখানে রয়েছে এ বি কস থিটা, এ বি কস থিটা মানে এ ডট বি, এ ডট বি। তাহলে ফ্লাক্সের ভ্যালু আসলো ই ডট এস, ই ডট এস। এটা আসলো ফ্লাক্সের ভ্যালু। আশা করি যতটুকু পর্যন্ত বললাম এইটুকু অবধি বুঝতে পেরেছো। ওকে, এই অবধি আর কোনো সমস্যা হওয়ার তো কথা না, ফ্লাক্সের ভ্যালু বুঝে গেছো। আচ্ছা, যদি আমরা তো অনেক বড় ক্ষেত্রফলের জন্য করেছি এস ক্ষেত্রফলের জন্য, যদি এখন যদি এস ক্ষেত্রফলের জায়গায় এস ক্ষেত্রফলের পরিবর্তে ডিএস ক্ষেত্রফল হতো, ডিএস ক্ষেত্রফল হতো, তখন ফ্লাক্স কত হতো? তখন ফ্লাক্স হতো কত হতো? ফ্লাক্স হতো ডি ফাই। স্বাভাবিক বিষয়, তুমি বড় ক্ষেত্রফল নিয়েছো এস, বড় ক্ষেত্রফল নিয়েছো এস, তার জন্য ফ্লাক্স ফাই পেয়েছো। ক্ষেত্রফল যদি অল্প নিতে, অল্প ক্ষেত্রফল নিতে, ডিএস ক্ষেত্রফল নিলে ফ্লাক্সও তখন কমে যেত, তখন ফ্লাক্স দাঁড়াতো ডি ফাই। অল্প ক্ষেত্রফল অল্প ফ্লাক্স, বড় ক্ষেত্রফল বড় ফ্লাক্স, বড় ক্ষেত্রফল বড় ফ্লাক্স, অল্প ক্ষেত্রফল অল্প ফ্লাক্স। তাহলে ডিএস ক্ষেত্রফলের জন্য যে ফ্লাক্স হতো সেটা ডি ফাই আসতো। তখন রিপ্রেজেন্টেশন কিরকম হতো? তখন করতে তো এরকম ভাবে, ডি ফাই সমান সমান ই ভেক্টর ডট, এই এসটাকে তখন আমরা লিখতাম ডি এস ভেক্টর। কি করতাম শোনো, ফাইটাকে তখন ডি ফাই লিখতাম, ইটাকে ই লিখতাম, এসটাকে তখন বলতাম ডিএস, এটা বলতাম। এবার ইন্টিগ্রেশন করলে সেই ডি ফাই থেকে আমরা টোটাল ফাই পেতে পারি। মানে আমি যদি ডি ফাই এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা শুধু ফাই পাবো। তাহলে ডি ফাই এর যদি ইন্টিগ্রেশন করো, এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে শুধু ফাই পাবে। ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে শুধু ফাই হবে, যেটার মান দাঁড়াবে ই ভেক্টর ডট ই ভেক্টর ডট ডি এস ভেক্টর। এটা এটা মান আসে, এটা তোমাকে জানতে লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের কলন বিদ্যার রূপ, এটা মাথায় রাখতে লাগবে। এটা হচ্ছে আমাদের কলন বিদ্যা বা ক্যালকুলাস করবার নিয়ম। কলন বিদ্যার রূপ কোনটা? সেটা হচ্ছে এটা। তাহলে আর একবার কথাটা বলছি, মনোযোগ সহকারে শুনবে। আমি যখন পুরো ক্ষেত্রফলটাকে নিয়ে কাজ করব সেটা এস ক্ষেত্রফলের জন্য। এস ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বেশি, তাহলে ফ্লাক্সও বেশি হবে। এস ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স ফাই, এটা পুরোটার জন্য, এই পুরো এস ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স কত? এস ক্ষেত্রফলের জন্য ফ্লাক্স হচ্ছে ফাই। তাহলে যদি ক্ষেত্রফল ছোট নিতাম
ক্ষেত্রফল যদি ছোট সাইজের নিতাম, এস ক্ষেত্রফলের পরিবর্তে ডিএস ক্ষেত্রফল নিতাম, ডিএস ক্ষেত্রফল হতো, তাহলে ফ্লাক্স কত হতো? তখন ডি5 ফ্লাক্স হতো, ফ্লাক্স কমে যেত, তখন ডি5 ফ্লাক্স হতো, তখন ফ্লাক্স হতো ডি5, লেখা রিপ্রেজেন্টেশনও বদলে যেত। তাহলে যেটাকে এতক্ষণ ধরে ফাই বলছো সেটাকে এবার থেকে ডি5 বলবে, যেটাকে এস বলছো সেটাকে ডিএস বলবে। স্যার ইটাকে ডিই বলবো না? না বাবু না, ইটাকে ডিই বলা যাবে না, ইটা তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটাকে বলা যাবে না, ইলেকট্রিক ফিল্ড লাইন্সটাকে বলা যাবে না, ইটাকে ই রাখতে হবে। তাহলে ফ্লাক্সটাকে ডি5 বলবো, এসটাকে ডিএস বলবো, আর ই যেটা রয়েছে সেই ইটাকে ই রাখবো। এখন ডি5 থেকে শুধু ফাই বানানোর নিয়ম, ইন্টিগ্রেশন করতে হয় বোথ সাইড। তো ডি5 এর ইন্টিগ্রেশন করলাম, এটারও ইন্টিগ্রেশন করলাম। ডি5 এর ইন্টিগ্রেশন করলে শুধু ফাই আসে, আর ই ডট ডিএস এর ইন্টিগ্রেশন করলে ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন আসে। এইটা হলো কলন বিদ্যার রূপ ফ্লাক্সের জন্য। আর নর্মাল ফ্লাক্সের সমীকরণ এইটা, ফাই ইজ ইকুয়াল টু ইএস কস থিটা, এটা নর্মাল ফ্লাক্সের সমীকরণ। তো এই হয়ে গেল তোমার তড়িৎ ফ্লাক্স। তার আগে আমি ঘনকোণ পড়িয়েছি, তার আগে আমি ক্ষেত্র ভেক্টর পড়িয়েছি। এবার আমরা গাউসের সূত্রতে ঢুকবো। মনোযোগ সহকারে শোনো, গাউসের সূত্রতে আসবো। তার আগে দুটো তিনটে জিনিসের ইউনিট তোমাকে বলা বাকি আছে, ইউনিটগুলো একটু দেখে রাখো, ইউনিটগুলো একটু দেখে রাখো কার কি ইউনিট হয়। যেটা ফ্লাক্স পড়ালাম, ফ্লাক্সটা একটা স্কেলার রাশি, এই যে তড়িৎ ফ্লাক্স একটি স্কেলার রাশি, তাই দেখবে ফাই এর মাথায় আমি কোনো ভেক্টর সাইন দিইনি, ফ্লাক্স একটা স্কেলার রাশি তাই। আচ্ছা, এর ইউনিটটা জেনে রাখো, ফ্লাক্সের ইউনিট ভোল্টমিটার। সিজিএস এ করলে তোমার এর ইউনিট দাঁড়াবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1, ঠিক আছে? এটা এসআই ইউনিট, আর এই যে জিনিসটা এটা সিজিএস ইউনিট। তাহলে সিজিএস ইউনিট কি হবে? ডাইন সিএম স্কোয়ার স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1, আর এসআই ইউনিট কি হবে? ভোল্ট মিটার। আর তড়িৎ ফ্লাক্স কিরম রাশি? স্কেলার রাশি। তড়িৎ ফ্লাক্সের মাত্রা এইটা, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে লাগবে। চলো আমরা এবারে তড়িৎ ফ্লাক্স তো আমাদের পড়ানো হয়ে গেছে, এবার আমরা গাউসের সূত্র সম্পর্কে একটু বুঝি। গাউসের সূত্র বিষয়টা কি, গাউসের সূত্রের কনসেপ্টটা বুঝবো, যে গাউসের সূত্রের কনসেপ্ট কি আছে। কি বলছে কোশ্চেনে দেখো, বলছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ 1/ε0 এর গুণ। আচ্ছা, তাহলে কি বলছে? কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, সেটা ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। মানে আমি মনে করো এখানে একটা বদ্ধ তল কল্পনা করলাম, আমি মনে করো এখানে একটা বদ্ধ তল কল্পনা করেছি, এই একটা বদ্ধ তল কল্পনা করেছি, এর মধ্যে এখানে একটা কোনো আধান নিয়েছি, আধানটার মান কিউ লিখেছি, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা বদ্ধ তল কল্পনা করেছি, তার ভেতরে একটা আধান নিয়েছি, সেই আধানটা কিউ কল্পনা করেছি। তো বদ্ধ তলটার সাথে মনে করো এই জায়গাতে একটা ক্ষেত্রফল কাটলাম, ছোট মতো ক্ষেত্রফল কাটলাম। তাহলে যে ক্ষেত্র ভেক্টরটা কাজ করবে, সেই ক্ষেত্র ভেক্টরটা তলের সাথে লম্বভাবে কাজ করবে। ক্ষেত্র ভেক্টর যেটা কাজ করবে তলের সাথে লম্বভাবে কাজ করবে, সেটা এস ভেক্টর। আর ধরো এই আধানটাকে একটু এখান থেকে মুছে এই জায়গাতে লিখছি, এই জায়গাতে কোন জায়গাতে লিখছি? মনে করো এরকম একটা জায়গাতে কিউ আধানকে লিখলাম। এবার মনে করো এখান থেকে এই আধান রয়েছে, মানে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, স্বাভাবিক বিষয়, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে। তো এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, সেই ইলেকট্রিক ফিল্ডগুলো মনে করো এভাবে বেরোচ্ছে, এটা মনে করো ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি কি বললাম? এখানে যে আধান রয়েছে, আধান থেকে মনে করো এভাবে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে এই তলের মধ্যে থেকে, আরও বেরোতে পারে এখান থেকে, আরও এখান থেকে বেরোতে পারে, উপর দিয়েও যেতে পারে। আমি এটা দেখালাম আর কি, আমি একটা দিয়েই তোমাকে দেখাচ্ছি। আগের বারের মতন সেম কাজ করব। এখানটার কোনটা থিটা হবে, এই ইটাকে ওই দিকে ভাঙলে, যেদিকে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেল বরাবর ভাঙলে তার মান ই কস থিটা হয়, এটুকু তোমাদের জানা উচিত। ই রয়েছে, এখানের অ্যাঙ্গেল থিটা আছে, এদিকে ভাঙলে ই কস থিটা হবে, এদিকে ভাঙলে যেটা আসবে সেটা আসবে ই কস থিটা, এটা আসবে ই কস থিটা। এস এর সাথে এস আর ই কস থিটা সেম লাইনে থাকছে।
কোনো সমস্যা হওয়ার তো কথা না এতটুকুর মধ্যে, সবই ঠিক আছে, এটুকুর মধ্যে সমস্যা হওয়ার কথা না। এবারে আমাদের ফ্লাক্সের সমীকরণ কি বলছে দেখো, ফ্লাক্সের সমীকরণ কি বলছে প্রশ্নটা পড়ো। বলছে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ। তো তড়িৎ ফ্লাক্স কত হবে? আমি যদি খুব ছোট ক্ষেত্রফল কেটেছি, আমি এই জায়গার ক্ষেত্রফলটা খুব ছোট কেটেছি, তাই আমি এটাকে না ডিএস দিয়ে রিপ্রেজেন্টেশন করব, ডিএস দিয়ে। কারণ তুমি যখন বড় ক্ষেত্রফলের জন্য হিসাব করো, বড় ক্ষেত্রফলের জন্য, তখন সেটাকে এস বলো। আমি এখানে অল্প ক্ষেত্রফল কেটেছি, ছোট মতো ক্ষেত্রফল কেটেছি, তাই জন্য এটাকে আমি ডিএস দিয়ে রিপ্রেজেন্টেশন করছি। তাহলে তড়িৎ ফ্লাক্স কত বলবো বলো, তড়িৎ ফ্লাক্স কত বলবো বলো, তুমি নিজে বলো তড়িৎ ফ্লাক্স কত বলবো। আমার অ্যাকর্ডিংলি তড়িৎ ফ্লাক্স এটা হবে, যেটা গাউস বলেছে, যে ই কস থিটা ইন্টু ডিএস। এটা করো, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এটা মোট আধানের 1/ε0 গুণ, যেরকম বলেছে সেটা করব। ঠিক আছে, আমি ধরো এটাকে আবার মুছে দিচ্ছি, চলো এটাকে আবার মুছে দিচ্ছি। আমাদের যে মোট ফ্লাক্স, হ্যাঁ, আমাদের যেটা মোট ফ্লাক্স আমাদের যেটা মোট ফ্লাক্স বা মোট তড়িৎ ফ্লাক্স, সেটা কি বলেছে কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে কি বলেছে, মানে যেটা গাউস বলছে, গাউসের সূত্রতে কি বলছে, বলছে যে বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা ওই তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ। মোট ফ্লাক্স মানে এই যে মোট ফ্লাক্স লিখেছি, সেটা ওই বদ্ধ তলের যে আধান রয়েছে কিউ, সেই কিউ আধানের 1/ε0 গুণ, সেই আধানের 1/ε0 গুণ হয়ে গেল। মোট ফ্লাক্সের ভ্যালু কত? মোট ফ্লাক্সের ভ্যালু হচ্ছে তোমার, মোট ফ্লাক্সের মান কত হয় সেটা আমি এখানে দেখিয়েছিলাম। মোট ফ্লাক্সের মান কত, ফ্লাক্সকে ই ডট ডিএস লিখে তার ইন্টিগ্রেশন আকারে লেখা যায়, ফ্লাক্সকে ই ডট ডিএস লিখে তার ইন্টিগ্রেশন আকারে লেখা যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা মোট ফ্লাক্সকে আমরা ই ডট ডিএস লিখে তার ইন্টিগ্রেশন আকারে লিখব, এবং এখানে মোট আধানের 1/ε0 গুণ, তো q/ε0 লিখব। তাহলেই আমাদের সবকিছু ব্যালেন্স হয়ে যাবে। এটা আমাদের সূত্র দাঁড়িয়ে গেল আজকে থেকে, গাউসের সূত্র, এটাই মাথায় রাখবো। এবার বইতে কি করে, যেহেতু এটা বদ্ধ পথ নিয়ে কাজ করা হয়, গাউসের সূত্র মানে সেখানে বদ্ধ পথ থাকবে, তো এখানে ফাই দিয়ে লেখে, মানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল বোঝানোর জন্য। সেটা তুমি লিখতেও পারো, না লিখলেও চলবে। তাহলে আবার বলছি, মোট ফ্লাক্সের ফর্মুলা কি শিখেছিলাম, ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন, এটা মোট ফ্লাক্স, সেটা মোট আধানের 1/ε0 গুণ, মোট আধানের 1/ε0 গুণ, মোট আধানের 1/ε0 গুণ, মানে q/ε0 হবে, এই যে q/ε0, আর মোট ফ্লাক্স ই ডট ডিএস তার ইন্টিগ্রেশন। এই হলো ভ্যালু। আশা করি যতটুকু পর্যন্ত বললাম মাথায় থাকবে, বুঝতে পেরেছো জিনিসটা। এইটুকু অবধি বুঝতে তোমার সমস্যা হওয়ার কথা না। চলো এবার গাউসের সূত্রের উপর বেস করে আমরা এর কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। যেমন আমি দেখব যে কোনো গোলক যদি থাকে, সেই গোলকের বাইরের ক্ষেত্রফলের জন্য কত ফ্লাক্স হয় সেটা দেখব। গোলকের ভেতরের জন্য কত ফ্লাক্স, মানে কত তড়িৎ ক্ষেত্র হয় সেটা দেখব। একটা লম্বা রিজু তারের জন্য কত তড়িৎ ক্ষেত্র হয় সেটা দেখব। আর পাতলা প্লেটের জন্য কত তড়িৎ ক্ষেত্র হতে পারে সেটা দেখব। এই 4-5খানা জিনিস আমি এখানে দেখব। তো প্রথমত আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে কোন একটা গোলকের বাইরের জন্য কত ক্ষেত্রফল হয় সেটা আমরা দেখব। তাহলে কোন গোলীয় খোলকের বাইরের
যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, কোনো গোলীয় খোলকের বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, কোনো গোলীয় খোলকের বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আমি একটা কাজ করলাম, আমি এখানে একটা গোলক নিলাম, গোলকটাকে চার্জ দিলাম, আধান দিয়েছি, তাহলে আধানটা বাইরে স্টোর হবে, আধানটা ভেতরে ঢুকবে না। তাহলে গোলকটাকে যদি চার্জ দাও, আধানগুলো এখানে জমবে। মনে করো প্লাস চার্জ দিয়েছি, তাহলে আধানগুলো এই বাইরের পৃষ্ঠে জমবে, বাইরের পৃষ্ঠে জমবে। কেন স্যার বাইরের পৃষ্ঠে জমছে? কেন স্যার বাইরের পৃষ্ঠে জমছে সেটাও বলছি। কেন স্যার বাইরের পৃষ্ঠে জমছে সেটাও বলছি। কেন স্যার বাইরের পৃষ্ঠে জমছে সেটাও বলছি। মন দিয়ে শুনবে। আমি ধরো এই গোলকটাকে একটা তার দিয়ে কানেকশন করেছি, এবার তার দিয়ে কানেকশন করে একে আধান দিচ্ছি, তাহলে আধানটা কোথায় জমবে? আধানটা তো এই বাইরের পৃষ্ঠের ওপর আসলো না, বাইরের পৃষ্ঠের ওপর আসলো, তো বাইরের পৃষ্ঠের ওপর ছড়িয়ে গেল। আধানটা বাইরের পৃষ্ঠের ওপর আসলো, এসে বাইরের পৃষ্ঠের ওপর ছড়িয়ে গেল। সেই আধানটা কখনোই ভেতরে প্রবেশ করতে পারবে না। তাই বাইরের পৃষ্ঠের যে আধান, বাইরের পৃষ্ঠে যে আধানটা জমে আছে, বাইরের পৃষ্ঠে যে আধানটা জমে আছে, এটাই গোলকটার বাইরের পৃষ্ঠে থাকা আধান, এবং এর জন্য, এই আধানের জন্য যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করব। করছি, চলো স্টার্ট করছি। তাহলে আমরা এখন একটা কাজ করছি, এই গোলকটার জন্য আমরা এই সেন্টার থেকে স্টার্ট করে মনে করো এরম কোনো একটা পয়েন্ট নিলাম, এরম একটা জায়গাতে পয়েন্ট নিলাম। তো এই জায়গাতে যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টে কত ফ্লাক্স হবে সেটা বার করব। কি করে বার করব সেটা? আমাদের গাউসের সূত্রের বেসিক নিয়ম শোনো। যে পয়েন্টে তুমি মানে হিসাব করতে চাও, সেটাকে ঘিরে একটা বদ্ধতল আগে এঁকে নিতে হয়। এটা গাউসের সূত্রের বেসিক নিয়ম। আমি বার করতে চাইছি কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে এটাকে ধরে একটা গাউসীয় তল একটা এঁকে নেবো, একটা বদ্ধতল এঁকে নেবো। তো এটাকে ধরে একটা গাউসীয় তল আমি একটা আগে এঁকে নিলাম। কোন পয়েন্টটাকে ধরে? এইখানে থাকা যে পয়েন্টটাতে আমি বার করতে চাইছি, সেই পয়েন্টটাকে ধরে একটা গাউসীয় তল এঁকে ফেললাম। আঁকা কমপ্লিট। ওকে, এখন আমাদের নিয়ম যেটা, এখানে যে প্লাস চার্জগুলো রয়েছে, সেই প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে বাইরের দিকে কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে কাজ করবে। হ্যাঁ স্যার, ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে কাজ করবে। চলো আমি ইলেকট্রিক ফিল্ডটাকে এই দিক থেকে এই দিক বরাবর এঁকে নিলাম। এই দিক বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ই। আর যে পয়েন্টটাতে আমরা মানে মানে তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, এই পয়েন্টটাতে তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, সেখানটা ক্ষেত্রফল কেটে নিলাম। এখানে একটা ছোট মতো ক্ষেত্রফল কেটে নিলাম, এটা ক্ষেত্রফল কেটে নিলাম। সেই জায়গাতে, এই জায়গাতে একটা ক্ষেত্রফল কেটে নিলাম, একটা স্কোয়ার কেটে নিলাম, একটা ছোট ক্ষেত্রফল কেটে নিলাম। তাহলে এর ওপর যে ক্ষেত্র ভেক্টর থাকবে, সেটা এই তলের সাথে লম্বভাবে ডিএস ভেক্টর কাজ করবে। তলের সাথে লম্বভাবে ডিএস ভেক্টর কাজ করবে। সমস্যা নেই এতটুকু অবধি বুঝতে? না স্যার নেই। কোনো অসুবিধা? না, নেই। মনে করো এই সেন্টার থেকে স্টার্ট করে এই অবধি এক্স হলো ব্যাসার্ধ। সেন্টার থেকে স্টার্ট করে এই অবধি ব্যাসার্ধ এক্স। ফ্লাক্স কত হবে? ফ্লাক্সের যে ফর্মুলা বা আমরা সূত্র শিখেছি, সেটা হচ্ছে ই ডিএস, এটা তার ইন্টিগ্রেশন ইজিক্যাল টু, এখানে এইখানে যে আধান রয়েছে, এই আধানের সাথে 1/ε0 গুণ, আধানের 1/ε0 গুণ। তাই সেখানে ছিল গাউসের সূত্রতে।
ফর্মুলা কি এটাই শেখানো হয়েছিল, ই ডট ডিএস। এখানে যে আধান রয়েছে মোট আধান সেটা কিউ, তার 1/ε0 গুণ। এবারে ই তো এই দিক বরাবর কাজ করছে, যেটা এই যে পজিটিভ যে চার্জগুলো রয়েছে সেই চার্জের থেকে বাইরের দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এবং এখানে যে ক্ষেত্রফল কেটেছো সেইটাও এর ওপরেই কাজ করছে একই দিক বরাবর। চিন্তা করো, ভালো করে ভাবো, ঠান্ডা মাথা চিন্তা করো যে তুমি যখন এই জায়গাতে কোনো একটা ক্ষেত্রফল কাটলে, এই জায়গাতে যখনই তুমি কোনো একটা ক্ষেত্রফল কাটলে, তাহলে ক্ষেত্রফলটা তো তলের সাথে লম্বভাবে কাজ করবে। হ্যাঁ স্যার, ক্ষেত্রফল তলের সাথে লম্বভাবে কাজ করে, এটাই শেখানো হয়েছিল। ক্ষেত্র ভেক্টর তলের সাথে লম্বভাবে কাজ করে, এটাই শেখানো হয়েছিল। আর যেটা ইলেকট্রিক ফিল্ড লাইন, সেই ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সেটা এরকম তল থেকে সোজাসুজি বাইরের দিকে কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড লাইনটা এরকম তল থেকে সোজাসুজি বাইরের দিকে কাজ করছে। দুটোর মধ্যে যদি তুমি অ্যাঙ্গেল দেখো, দেখবে এরা 0 ডিগ্রি কোণ তৈরি করছে, কোনো কোণই তৈরি করতে পারছে না, 0 ডিগ্রি কোণ তৈরি করেছে। তার মানে আমি যদি এ ভেক্টর ডট বি ভেক্টরটাকে ভাঙি, এ ডট বি, এটা ভাঙার নিয়ম জানো তো কি করতে হয়? এটা এরকম করতে হয়, ই ডিএস কস থিটা ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট, তার আগে ইন্টিগ্রেশন। তো এক্ষেত্রে ই আর ডিএস একই লাইনে রয়েছে, তার মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, থিটার জায়গায় 0 ডিগ্রি বসাও, ই ডিএস ইন্টু কস 0 তার ইন্টিগ্রেশন কিউ বাই এপসাইলন নট। ইটা কনস্ট্যান্ট, এখন ইটাকে বাইরে বার করে দেবো, ডিএস রয়েছে তার ইন্টিগ্রেশন করব, cos 0 আছে, cos 0 মানে 1 হয়, কিউ বাই এপসাইলন নট আছে, তো কিউ বাই এপসাইলন নট লিখব। আচ্ছা, তো ডিএস এর যদি ইন্টিগ্রেশন করা হয়, মানে ডিএস এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ক্ষেত্রফল পাবো। ডিএস মানে কি? ডিএস মানে তো ক্ষেত্রফল পাবো। ডিএস কোনটুকু জায়গা বলো তো? ডিএস এইটুকু জায়গা, ছোট্ট জায়গা। তো ইন্টিগ্রেশন করলে টোটাল এস আসবে, যেটা কিনা পুরো ক্ষেত্রফলটাকে বোঝাবে। ভালো করে ভাবো, ডিএস এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল এস আসবে, যেটা পুরো ক্ষেত্রফলটাকে বোঝাবে। ডিএস মানে এইটুকু জায়গা, ইন্টিগ্রেশন করলে শুধু এস আসবে, শুধু ক্ষেত্রফল আসবে, যেটা পুরো ক্ষেত্রফলটাকে বোঝাবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে একটা পুরো গোলকের যে ক্ষেত্রফল হয়, সেটা কত হয়? 4 পাই ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এক্স, 4 পাই এক্স স্কোয়ার। তাহলে হবে, এটা হবে, এখানে লিখে দিচ্ছি 4 পাই এক্স তার স্কোয়ার ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে ইর মান দাঁড়াবে, 4 পাইটা এপসাইলনটার সাথে গুণ হবে, 4 পাইটা এপসাইলনটার সাথে গুণ হবে 1 বাই 4 পাই এপসাইলন নট, 4 পাইটা এপসাইলন নটের সাথে গুণ হবে 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ আছে, এক্স স্কোয়ারটা তলায় যাবে, বাই হচ্ছে এক্স স্কোয়ার, ইজ ইকাল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ, আর এক্স স্কোয়ার নিচে গেল, কিউ বাই এক্স স্কোয়ার। ই ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালু। মাথায় গেল? পুরো জিনিসটা মাথায় গেল? দেখো তোমার কাছে মাথায় গেছে কিনা, এতটুকু অবধি তোমার মাথায় গেছে কিনা একটুখানি দেখে নেবে। আচ্ছা, তাহলে পুরো কনসেপ্টটা একবার তোমাকে বলি। আমাদের নিয়ম হচ্ছে, আমরা এই একটা গোলক রয়েছে, সেই গোলকটাকে প্রথমে চার্জ দিলাম, তো চার্জ দ্বারা আহিত হয়ে গেছে, আধানটা বাইরে রয়েছে, সেই চার্জগুলো ভেতরে ঢুকতে পারবে না, এই চার্জগুলো ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ এটা গোলক, বদ্ধ গোলক। তাহলে স্যার এবার কি করব? তাহলে এই গোলক থেকে স্টার্ট করে, গোলকের সেন্টার থেকে স্টার্ট করে কিছু একটা দূরত্বে, মনে করো না এখান থেকে এইটুকু দূরত্ব তো এক্স দূরত্বই হবে, কারণ এখান থেকে এটা এক্স দূরত্ব, মানে এই সেন্টার থেকে এই দূরত্বটাও এক্স দূরত্বই হবে, ব্যাসার্ধ তো। তো এই এক্স দূরত্বে এখানে একটা পয়েন্ট কল্পনা করলাম, একটা পয়েন্ট, একটা
একটা পয়েন্ট কল্পনা করলাম, সেই বিন্দুতে কত তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমরা বার করব। এই পয়েন্টে কত তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমাকে বার করতে হবে। কি করে বার করব স্যার? প্রসেস বোঝো, ঠান্ডা মাথায় প্রসেস বোঝো। যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র বার করো সেই জায়গাতে আগে একটা বদ্ধ তল এঁকে নিতে হয় ফ্লাক্স কল্পনা করবার জন্য। তো আগে একটা বদ্ধ তল এঁকে নিলাম, করে নিয়েছি বদ্ধতল। ওকে 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 ওকে, বদ্ধতল করা হয়ে গেছে। ওকে, বদ্ধতল একটা করে নিয়েছি, কমপ্লিট, বদ্ধতল আঁকা শেষ। এবারে কি করব স্যার? বদ্ধতল তো আমি এঁকে নিলাম, হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে বদ্ধতল যখনই তুমি এঁকে নিয়েছো, যেখানে ক্ষেত্রফল কাটবে সেইখানের সাথে ডিএস ভেক্টরটা লম্বভাবে থাকবে। তো আমি কি করেছি, আমি এই জায়গাতে একটা ক্ষেত্রফল কেটেছি। তো আমাদের নিয়ম, ছোট ক্ষেত্রফল কেটেছো, ডিএস পরিমাণ ক্ষেত্রফল কেটেছো, তাহলে ক্ষেত্র ভেক্টরটা লম্বভাবে থাকবে, ক্ষেত্র ভেক্টরটা লম্বভাবে থাকবে, এঁকেছি। ইলেকট্রিক ফিল্ড, এটা তল থেকে বাইরের দিকে ই কাজ করবে, তল থেকে বাইরের দিকে ই কাজ করবে। তো তল থেকে বাইরের দিকে ই আঁকা হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, সবই ঠিক ছিল। ইও এঁকেছি, ডিএসও এঁকে নিয়েছি, বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। এবারে আমার প্রশ্ন স্যার, যে দুটো তো আঁকা হয়ে গেল, এবার গাউসের সূত্রের কনসেপ্ট কি? গাউসের সূত্রের কনসেপ্ট হচ্ছে ই ডট ডিএস ইকুয়ালস টু মোট আধান যত থাকবে এর মধ্যে কিউ, এই যে এইটার মধ্যে যত আধান রয়েছে কিউ, সেই কিউ আধানের 1/ε0 গুণ। যে আধানটা কাজ করবে কিউ, তার 1/ε0 গুণ। সব ঠিক আছে। এবারে 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 কি করলাম, এবারে ই আর ডিএস দেখো একই লাইনে রয়েছে, একই লাইনে ই আর ডিএস সেম লাইনে রয়েছে, মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে ভাঙছি এটাকে, এ ডট বি কে ভাঙছি, এ বি কস থিটা ভাঙলাম, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় 0 বসালাম, কস 0 মানে 1 হয়, ইটা কনস্ট্যান্ট বাইরে বার করলাম, ডিএস রাখলাম। ডিএস এর যদি ইন্টিগ্রেশন করো শুধু সারফেস বা ক্ষেত্রফল আসে, ডিএস এর ইন্টিগ্রেশন করলে শুধু এস আসে। ডিএস কিন্তু এইটুকু জায়গা, তার ইন্টিগ্রেশন করছো মানে পুরো এস আসবে, পুরো এস মানে পুরোই ক্ষেত্রফলটা আসবে, পুরোই ক্ষেত্রফলটা আসবে। ডিএস মানে এইটুকু জায়গা, তার ইন্টিগ্রেশন করলে যে শুধু এস আসবে সেটা পুরোটা আসবে। ওকে, আর তার ভ্যালু 4πx², তার ভ্যালু 4πx²। কেন স্যার? আরে ভাই, পুরো গোলকের ক্ষেত্রফল কত হয়? পুরো গোলকের ক্ষেত্রফল কত হয়? পুরো গোলকের ক্ষেত্রফল 4πr²। তো তাই তো আছে 4π, আর আর বলতে এই যে এক্স, আর বলতে এই যে এক্স, এই এক্সটাই তো এখানে ব্যাসার্ধ, এক্সটাই তো এখানে ব্যাসার্ধ। তাই 4πx² ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু কিউ/ε0 এর জায়গায় কিউ/ε0, 4πx²টা তলায় পাঠাও, তাহলে হবে 1/4πε0 কিউ/x²। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। এই অবধি গেল আমাদের গোলীয় খোলকের জন্য বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা দেখো, আচ্ছা এবারে আমরা যেমন গোলীয় খোলকের বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র দেখেছি, এবার ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র দেখব। চলো পরের পার্টে চলে আসি। পরের পার্টে হচ্ছে গোলীয় খোলকের ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। গোলীয় খোলকের ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা কি করে করবো স্যার? গোলীয় খোলকের বাইরের তো হয়ে গেল, ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি করে করবো? এটা তো আরো ইজি, একদম এটা একদম ইজি। কি করে করতে হয় দেখো, আমি প্রসেসটা তোমাকে শেখাচ্ছি। ধরো এই একটা গোলক, গোলকের এই জায়গাটাতে আমরা হচ্ছে চার্জ দ্বারা আহিত করলাম, বাইরের জায়গাটাতে চার্জ দ্বারা আহিত করেছি, বাইরের জায়গাটাতে। আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলছে এই যে গোলকটা রয়েছে তার ভিতরে কত তড়িৎ ক্ষেত্র হবে, ভিতরে কত তড়িৎ ক্ষেত্র হবে। এবার ব্যাপারটা হলো স্যার, ভিতরে তো আধানই নেই স্যার, ভেতরে তো আধানই নেই, কিউ তো শূন্য ভেতরে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড তাহলে কত হবে বলো?
তো ভেতরে আমি মনে করো এরকম একটা কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো জায়গাতে একটা পয়েন্ট নিতে পারো, এখানেও নিতে পারো, এখানে 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 যে কোনো জায়গাটা নিতে পারো, মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম। এবারে আমি কি করলাম, আমি ভেতরে যে জায়গাতে পয়েন্ট নিয়েছি সেটাকে ঘিরে একটা আমি কি করলাম, একটা তল কল্পনা করলাম। এই পয়েন্টটাকে ঘিরে আমি একটা তল কল্পনা করলাম, এরকম একটা তল কল্পনা করেছি, এই পয়েন্টটাকে ঘিরে একটা তল কল্পনা করে নিয়েছি, ঠিক আছে। এবার তুমি ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আঁকো বা তুমি এস মানে যেটা ডিএস ভেক্টর তার ডিরেকশন আঁকো কি না আঁকো কিছু ফারাক পড়বে না। কেন বলো তো? আমি আঁকবো না। কেন বলছি শোনো, কারণ তুমি যখনই ই ডট ডিএস করবে না, ই ডট ডিএস করবে করে এখানে কিউ বাই এপসিলন নট যখনই তুমি লিখবে, তখন তোমার ইটা তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, বা তুমি ছাড়ো, তুমি এসব বাদ দাও, তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটাকে ইউজ করে দাও যে ই ইজ ইকাল টু সামথিং কনস্ট্যান্ট ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইউজ করে দাও, বা যেটা ইচ্ছে তুমি ইউজ করো, কিছু আসা যায় না এখান থেকে, অনেকভাবে করা যায়, যেভাবে ইচ্ছা করা যায়। তুমি ফ্লাক্স ইজ ইকাল টু, ফ্লাক্সের ফর্মুলা কি শিখেছো? ফ্লাক্স ইজ ইকাল টু হচ্ছে ইএস কস থিটা, এটা সমান সমান কিউ বাই এপসিলন নট, এটা শিখেছো না ফর্মুলা? ফ্লাক্স ইজ ইকাল টু ইএস কস থিটা সমান সমান কিউ বাই এপসিলন নট, শিখেছো তো? এই ফর্মুলাটা শিখেছো তো? এবারে তুমি যদি ফ্লাক্স ইজ ইকাল টু ইএস কস থিটা এটা তো জানো, আর ফ্লাক্সের যে সমীকরণ হয় সেটা কিউ বাই এপসিলন নট সেটা তো জানো না? স্যার জানি না, কিচ্ছু জানি না আমি। গাউসের সূত্র তাহলে পড়ালাম কি করতে তোমাকে? আমি গাউসের সূত্র পড়ালাম কি করতে? ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট পড়াইনি তোমাকে আমি? তাহলে এইখানটাতে যদি আমি সেটাই ইউজ করি যে ফ্লাক্স ইজ ইকাল টু কিউ বাই এপসিলন নট, তাহলে কি আমি ভুল করলাম? না স্যার, ঠিকই আছে। আর ফ্লাক্সের সমীকরণ ইএস কস থিটা হয়, এটা তো লেখাই যেতে পারে। এবারে কিউ এর মান না জিরো হয় ভেতরে, এই যে পুরো সারফেসটা দেখতে পাচ্ছ তার ভিতরে কিউ এর মান জিরো হয়, তো কিউ এর জায়গায় জিরো বসাও, তাহলে ই ইজ ইকাল টু জিরো বাই এপসিলন নট, তার সাথে মনে করো এখানটাতে তোমার থাকলো হচ্ছে ই ইন্টু এস কস থিটা থাকলো, মনে করো ই ইন্টু এস কস থিটা থাকলো, ই এস কস থিটা থাকলো, ই এস কস থিটা আছে। কিউ এর মান কত? কিউ এর মান জিরো, তো জিরো বসালাম, জিরোকে কোনো রাশি দিয়ে ভাগ করলে জিরো হয়ে যাবে, তাহলে ই এস কস থিটা এটার সমান সমান জিরো আসছে। এস কস থিটা যদি ভাগ করে দাও, এস কস থিটা যদি ভাগ করে দাও, ইর যে মানটা, ইর মানটা জিরোই আসবে, ইর মানটা জিরোই আসবে, ভাগ করে দেখো জিরোই আসবে। কারণ তোমরা ফ্লাক্সের ফর্মুলা জানো, ই এস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, ই এস কস থিটা ইজ ইকুয়াল টু ভেতরে কোনো আধানই নেই, তুমি একে ক্ষেত্রফল আঁকলে একে ধরে, মানে তোমাকে আমি কি বলেছিলাম ভেতরে মানে তড়িৎ ক্ষেত্র বার করতে, তো তুমি চারপাশে একটা বদ্ধতল আঁকার কথা এঁকে নিয়েছো, যাই পারে করো না কেন, আধানই তো নেই ভাই, কিউ তো জিরো, তো কিউ এর জায়গাতে জিরো বসাও, জিরোকে কোনো রাশি দ্বারা ভাগ করো জিরো হবে, এবার এস কস থিটাটাকে জিরো নিচে ভাগ করো জিরো হয়ে যাবে, ই ইকুয়াল টু জিরো দাঁড়াবে, তাহলে ইর মান বা তড়িৎ ক্ষেত্রের যে মান আসবে সেটা জিরো আসবে। এটা গোলীয় খোলকের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। লাস্ট 3 নাম্বার হচ্ছে যে কোনো একটা তার রয়েছে, তারের জন্য কত তড়িৎ ক্ষেত্র হয়? ঋজু তারের জন্য তড়িৎ ক্ষেত্র, তাহলে স্যার ঋজু তারের জন্য কি তড়িৎ ক্ষেত্র হবে? ভালো করে ভাবো, ঋজু তারের জন্য কি তড়িৎ ক্ষেত্র হবে? এইটা একটা হচ্ছে ঋজু তার, যেটা এদিকে আরো আছে, ঋজু তার রয়েছে, ওকে। এবার এই যে তুমি এখানে ঋজু তারটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এখানটাতে তুমি যে ঋজু তারটা দেখতে পাচ্ছ না, ওকে 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 কোনো ব্যাপার না, চলো ঋজু তারটা আমি এখানটা থেকে এঁকে নেবো পরে। এই যে এইখানটাতে যে ঋজু তার দেখতে পাচ্ছ না, এই যে ঋজু তার দেখতে পাচ্ছ, এটাকে আমি চার্জ দাও, ফার্স্টে চার্জ দিলে চার্জ এখানে জমবে, এখানে চার্জ জমবে,
চার্জ জমবে, চার্জ জমবে। এবারে যেই চার্জ এই তারটার মধ্যে জমলো, মনে করো এপাশেও তুমি জমালে, চার্জ জমেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে তুমি চার্জ দ্বারা আহিত করেছো জিনিসটাকে। এবারে এর চারপাশে তোমাকে কি করতে হবে, একটা বদ্ধতল কল্পনা করতে হবে ফ্লাক্স বার করবার জন্য, যেটা গাউসের সূত্রের নিয়ম। তাহলে আমি কি করব, এর চারপাশে একটা বদ্ধ তল কল্পনা করে নেব, এর চারপাশে একটা বদ্ধ তল কল্পনা করে নেব, বদ্ধ তল দিয়ে ঘিরে দেবো এটাকে, বদ্ধ তল দিয়ে চারটে সাইড ঘিরে দিলাম, তারটার চারটে সাইড ঘিরবো, তারটার চারটে সাইড ঘিরবো, চারটে সাইড ঘিরবো। কি দিয়ে ঘেরা যেতে পারে, একটা বদ্ধ তল দিয়ে ঘিরতে পারি, সেটাকেই তো আমরা চোঙ বলবো এখানে। তাহলে এই ঋজু তারটার চারপাশ আমরা ঘিরে দিয়েছি একটা বদ্ধ তল দিয়ে। কটা তল তৈরি হয়েছে দেখো তো, এখানে এখানে কটা তল তৈরি হয়েছে, একটা তল তো এখানে তৈরি হয়েছে, একটা তল তো এখানে তৈরি হয়েছে। যেখানেই তল তৈরি হবে তার সাথে লম্বভাবে ক্ষেত্র ভেক্টর কাজ করবে, তাহলে তলের সাথে লম্বভাবে ডিএস ভেক্টর কাজ করবে। যেখানেই তল তৈরি হবে সেই তলের সাথে লম্বভাবে ডিএস ভেক্টর কাজ করবে। হলো? আচ্ছা, এবারে ই ভেক্টরটা কিভাবে কাজ করছে, ই ভেক্টরটা কিভাবে কাজ করছে, ই ভেক্টরটা কাজ করবে যেটা যেখানে চার্জ দ্বারা আহিত করেছো, যে লাইনটাকে চার্জ দ্বারা আহিত করেছো সেইখান থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। মানে এই লাইনটাকে চার্জ দিয়ে আহিত করেছো, চার্জ দিয়েছো, চার্জ দিয়েছো, চার্জ দিয়েছো, চার্জ দিয়েছো, তো চার্জ থেকে বাইরের দিকে এই দিক বরাবর ই কাজ করছে। এই যে এইখানে চার্জ দিয়েছো, চার্জ থেকে বাইরের দিকে এখানে ই কাজ করবে। একই রকম ভাবে এই চার্জ থেকে বাইরের দিকে ই কাজ করবে। এবার তুমি মনে করো এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা যে এই যে তারটা রয়েছে সেই তার থেকে কিছু একটা দূরত্বে, মনে করো কথার কথা তুমি এই জায়গাটাতে একটা ক্ষেত্রফল আঁকলে, ছোট মতো ক্ষেত্রফল এঁকেছো, ছোট মতো ক্ষেত্রফল এঁকেছো। তাহলে ক্ষেত্র ভেক্টর কিভাবে কাজ করে, লম্বভাবে কাজ করে ক্ষেত্র ভেক্টরটা। তো ক্ষেত্র ভেক্টরটা এই লাইন বরাবর লম্বভাবে কাজ করবে, এটা এস ভেক্টর লম্বভাবে কাজ করছে। ক্ষেত্র ভেক্টরটা তাহলে লম্বভাবে কাজ করবে, হ্যাঁ স্যার ক্ষেত্র ভেক্টর লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, তুমি কি করলে, তুমি এই পয়েন্ট থেকে এইখানে কিছু একটা দূরত্বে, মনে করো এটা কত দূরত্ব হবে, এই জায়গার দূরত্ব আর এই জায়গার দূরত্ব তো একই হবে, এই জায়গার দূরত্ব, এই জায়গার দূরত্ব, এই জায়গার দূরত্ব একই তো হবে, আর দূরত্ব হবে। তো মনে করো আর দূরত্বে, মনে করো আর দূরত্বে, মনে করো নাও হচ্ছে এই লাইন থেকে আর দূরত্বে, এই লাইন থেকে আর দূরত্বে এই জায়গাতে একটা তল কল্পনা করেছো। সেই তলটা তো আমি এখানে আঁকলাম বাবু, এই যে তলটাকে আমি এখানে এঁকেছি, এই তলটাকে আমি এখানে এঁকেছি, এই যে তলটাকে আমি আঁকলাম, এই যে তলটাকে আমি আঁকলাম। তো তলের সাথে লম্বভাবে ক্ষেত্র ভেক্টর কাজ করে, তো এই তলের সাথে লম্বভাবে এস ভেক্টর কাজ করছে, এস ভেক্টর কাজ করছে, কোনো সমস্যা নেই। আর এই লাইন বরাবর ই ভেক্টর কাজ করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, টোটাল ফ্লাক্স হিসাব করা যাক। টোটাল ফ্লাক্স কত, ফ্লাক্সের ফর্মুলা ইএস কস থিটা, মনে রেখো ফ্লাক্সের ফর্মুলা কিন্তু পড়িয়েছি একটু আগে, ই এস কস থিটা, এটা ফ্লাক্সের ফর্মুলা। ঠিক আছে, তো সেই ফর্মুলা অনুযায়ী কাজ করছি, হ্যাঁ সেই ফর্মুলা অনুযায়ী কাজ করছি। তো ই, এইটা ই আর এটা ডিএস, আর মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে প্রথমে হবে ই ডিএস ইন্টু কস 90, এই পার্টটার জন্য হয়ে গেল। এটার জন্য কত হবে, ই এদিকে ডিএস এদিকে, মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ফের ই ডিএস কস 90, তার মানে এটাও হয়ে গেল। এবারে এইটার দিকে তাকাও, ইও এইদিকে এসও এইদিকে, দুটোই একই লাইন বরাবর রয়েছে, ইও এদিকে এসও এদিকে একই লাইন বরাবর রয়েছে, তাহলে ই এস কস 0, ই এস কস ইডিএস, ইডিএস অবশ্যই ইডিএস কস 0 সমান 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 টোটাল আধান বাই এপসিলন নট।
এখানে কত আধান জমে আছে জানি না, কিউ আধান বাই এপসাইলন নট। আর প্রত্যেকটার ইন্টিগ্রেশন করতে ভুলে গেলে হবে না। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, যে আমাদেরকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে প্রত্যেকটারই। এগুলোর ইন্টিগ্রেশন ছিল না প্রত্যেকটার, এটারও ইন্টিগ্রেশন ছিল, এটারও ইন্টিগ্রেশন ছিল, এটারও ইন্টিগ্রেশন ছিল। এবার তুমি একটা কথা চিন্তা করো, cos 90 মানে 0, 0-র সাথে কোনো রাশি গুণ হয়ে 0 হয়ে যাবে পুরো গ্রুপটা, এই গ্রুপটাই পুরো 0 হয়ে যাবে। cos 90 মানে 0, তার সাথে এটা গুণ হয়ে পুরো গ্রুপটাই 0 হয়ে যাবে। cos 0 মানে 1, ঠিক আছে, আর এখানে EDS রয়েছে। তার মানে আমি একটা কাজ করব, ইটাকে কনস্ট্যান্ট বাইরে বার করে দেবো, ডিএস এর ইন্টিগ্রেশন করব। ইটা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন কার হবে, ডিএস এর হবে, ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট। এবার এখানে এই যে ডিএস যেটা করা হচ্ছে, দেখো আমাদের ওপরের তলটা তো 0 হয়ে গেছে, নিচের যে তলটা সেটাও 0 হয়ে গেছে, শুধুমাত্র এই তলটার জন্য ইন্টিগ্রেশন করা হচ্ছে, এই পার্শ্ব তলটার জন্য ইন্টিগ্রেশন করা হচ্ছে, পার্শ্ব তলটার জন্য। পার্শ্ব তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 পাই আর এল, চোঙের জন্য, এটা তো চোঙ মতন হয়েছে দেখতে, চোঙের ফর্মুলা কি হয়, এখানে ডিএস এর ইন্টিগ্রেশন করলে এটা ই ইন্টু এস পাবে ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট পাবে, সবই ঠিক আছে, বুঝে নিলাম। কিন্তু এই এস যেটা ক্ষেত্রফল, তার ফর্মুলা কি, এস ক্ষেত্রফলের ফর্মুলা কি, এস তো এই জায়গাটা ক্ষেত্রফল হচ্ছে এস, এইটা এস ক্ষেত্রফল, পার্শ্বতল এস। ওপরের তলের জন্য 0 হয়ে গেল, নিচের তলের জন্য 0 হয়ে গেল, এটা হচ্ছে পার্শ্বতল, এটা হচ্ছে পার্শ্বতল, এটা হচ্ছে পার্শ্বতল। ওপরের তলের জন্য 0, নিচের তলের জন্য 0, শুধু এই তলটার জন্য বাকি আছে। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এল, 2 পাই আর এল ধরে নিলাম, এটা টোটালটার দৈর্ঘ্য হচ্ছে এল, এল ধরে নিলাম। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা, এস মানে ক্ষেত্রফল, তার ফর্মুলা হচ্ছে ই ইন্টু 2 পাই আর এল ইজ ইকাল টু, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, এবার এই জায়গাটা ভালো করে বুঝবে। এই তারটা এল দৈর্ঘ্যের তার মেনেছি আমরা, এখান থেকে স্টার্ট করে এই তারটার দৈর্ঘ্য এল মেনেছি। একক দৈর্ঘ্যে আধানকে আমরা ল্যামডা বলে মানব, এল দৈর্ঘ্যের জন্য মোট আধান বেরিয়ে যাবে। এইটুকু একক দৈর্ঘ্যের জন্য ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, একক দৈর্ঘ্যের জন্য ল্যামডা বলে মানব। 1 একক দৈর্ঘ্যে আধান কত আছে জানি না, আধান আছে হচ্ছে ল্যামডা, কিন্তু তারটার দৈর্ঘ্য কত, এল দৈর্ঘ্য, এল একক দৈর্ঘ্যে আধান কত হবে, এলটা ল্যামডার সাথে গুণ, এল ল্যামডা। এই এল ল্যামডাটাই কি, এল ল্যামডাটাই হচ্ছে মোট আধান, এটার মোট আধান, মোট আধান, তাই তো। টোটাল তারটার দৈর্ঘ্য এল, তার জন্য কত আধান পাচ্ছি, মোট এল ল্যামডা। টোটাল তারটার দৈর্ঘ্য এল, তার জন্য কত আধান পাচ্ছি, এল ল্যামডা, এটাই তো মোট আধান, এটাই তো মোট আধান। একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, এল দৈর্ঘ্যের জন্য, এল দৈর্ঘ্যের জন্য আধান কত পাচ্ছি, এল ল্যামডা, সেটাই আমরা কত ধরেছি, সেটা আমরা কিউ ধরেছি। তার মানে আমরা বলতে পারি যে এল ল্যামডা যেটা রয়েছে, সেই এল ল্যামডাটাই অ্যাকচুয়ালি কিউ, সেই এল ল্যামডাটাই অ্যাকচুয়ালি কিউ। কেন বুঝলে, টোটাল লেন্থ এল, টোটাল লেন্থ এল, এল দৈর্ঘ্যের আধান এল ল্যামডা, এটা এল দৈর্ঘ্যের জন্য, পুরো এল দৈর্ঘ্যের জন্য এল ল্যামডা। তো টোটাল এল দৈর্ঘ্যের আধানকে, টোটাল এল দৈর্ঘ্যের আধানকে আমরা কত ধরেছিলাম, কিউ ধরেছিলাম, তাই কিউ ইকুয়াল টু এল ল্যামডা। ব্যাস, এখানে মান বসাও, কিউ এর জায়গা বসাও ল্যামডা ইন্টু এল বা এল ল্যামডা, নিচে এপসাইলন নট, এল এল কেটে যাবে, 2 পাই আরটা এর নিচে চলে যাবে, 2 পাই আরটা এর নিচে চলে যাবে। তার মানে থাকবে ই ইজ ইকাল টু 1/2 পাই আর ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট। এবার আমরা একটা কাজ করছি, এখানে একটা ছোট কাজ করব। কি করব শোনো, ভালো করে শোনো, এই জায়গাটা কি কাজ করব। আমরা 2 গুণ করব এটার সাথে, এটার সাথেও 2 গুণ করব, লবে হরে 2 গুণ করলাম, হরে 2 গুণ, লবে 2 গুণ করলে আমাদের কি আসবে, 2 দুগুণে 4 পাই এপসাইলন নট, এটা বাইরে রাখবো, 2 দুগুণে 4 পাই এপসাইলন নট, এটা বাইরে রাখবো,
তাহলে আমরা এখান থেকে এখানে করছি, দেখো ই ইজ ইকাল টু 1/4πε0, এটাকে বাইরে রাখলাম, 1/4πε0, 1/4πε0 বাইরে রাখলাম, ওপরে 2 ল্যামডা নিচে আর, 2 ল্যামডা নিচে আর, তাহলে হবে ওপরে 2 ল্যামডা নিচে আর, ইজ ইকাল টু 1/4πε0 2 ল্যামডা বাই আর, 1/2 দুগুণে 4πε0, 1/4πε0 2 ল্যামডা বাই আর, 2 ল্যামডা বাই আর, এটা হচ্ছে ভ্যালু। এই জায়গাটা বুঝতে পারে না ছেলেমেয়েরা? আমি বলছি যে আমি এইটুকু জায়গা একক দৈর্ঘ্য মনে করলাম, এখানে আধান ল্যামডা, পরের একক দৈর্ঘ্যে ল্যামডা, পরের একক দৈর্ঘ্যে ল্যামডা, পরের একক দৈর্ঘ্যে ল্যামডা, পরের একক দৈর্ঘ্যে ল্যামডা, তো টোটাল এল দৈর্ঘ্যে আধান হবে এল ল্যামডা, এটাই এই তারটার মোট আধান। এল ল্যামডাটাই তারটার মোট আধান কিউ। তাহলে কিউ ইকুয়াল টু এল ল্যামডা, তো কিউ এর জায়গায় এল ল্যামডা বসালাম, এল কাটালাম, তারপর এটার তলায় নিয়ে গিয়ে হিসাব করে এই সমীকরণটা দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু 1/4πε0 2 ল্যামডা বাই আর, এটা সমীকরণ দাঁড়াচ্ছে। হয়ে গেল। লাস্ট, এবার এটা পাতলা প্লেটের জন্য করব, পাতলা প্লেটের জন্য হিসাব হবে। হ্যাঁ, পাতলা প্লেটের জন্য। আচ্ছা, পাতলা প্লেটের জন্য বা পাতলা পাতের জন্য, পাতলা পাতের জন্য যখন আমি করব তখন দেখো এরকম হবে। এটা হচ্ছে মনে করো একটা পাতলা পাত, এটা মনে করো একটা পাতলা পাত, ঠিক আছে, এটা মনে করো একটা পাতলা পাত। ওকে, মনে করো এটাকে প্লাস চার্জ দ্বারা আহিত করা হয়েছে, এটাকে প্লাস চার্জ দ্বারা আমরা আহিত করেছি, প্লাস চার্জ দ্বারা আমরা আহিত করেছি, আহিত করেছি, প্লাস চার্জ দ্বারা আহিত করেছি, প্লাস চার্জ দ্বারা আহিত করেছি। তো প্লাস চার্জ দ্বারা যখন এটাকে আহিত করবে না, প্লাস চার্জ দ্বারা যখন এটাকে আহিত করবে তখন কি হবে? তখন মনে করো কথার কথা এরম কোন একটা পয়েন্টে, এরম একটা কোনো একটা জায়গার কোন একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, প্লাস চার্জ দ্বারা আহিত করেছি, এরম একটা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তো যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাও আমাকে এই জায়গাটাকে ঘিরতে লাগবে। আর একটা জিনিস হচ্ছে যে তুমি এই পাতটার ওপর মনে করো একটা ছোট ক্ষেত্রফল কেটে নিয়েছো, মনে করো কথার কথা এখানে ছোট ক্ষেত্রফলও কেটে নিয়েছো, কথার কথা ধরে নাও এই জায়গাতে মনে করো একটা ছোট ক্ষেত্রফল কেটে নিয়েছো, এরকম ছোট ক্ষেত্রফল কেটে নিয়েছো এরকম। এবারে দেখো, এবারে এই ভালো করে কথাটা বোঝো, এখানে যদি ছোট ক্ষেত্রফল কাটো, সেই ক্ষেত্রফলের জন্য ক্ষেত্র ভেক্টর এই লাইন বরাবর কাজ করবে, এটা হচ্ছে এস ভেক্টর। ক্ষেত্রফলের জন্য যে ক্ষেত্র ভেক্টর কাজ করবে সেটা এস ভেক্টর। এখানে যে ক্ষেত্রফল কেটেছি তার সাথে লম্ব হবে, যে ক্ষেত্র ভেক্টর কাজ করবে সেটা এস ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করবে, এই যে প্লাস চার্জ এঁকেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করবে সেটাও তল থেকে বহির্মুখী, ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করবে সেটাও তল থেকে বহির্মুখী। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করবে সেটাও এই তল থেকে বাইরের দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই দিক বরাবর। ঠিক আছে, এবার প্লাস চার্জ যদি এই পৃষ্ঠতে থাকে সেইটার এফেক্ট কিন্তু তার পিছনের পৃষ্ঠতেও থাকবে। কেন? কথাটা বোঝো ভালো করে, কেন কথাটা বোঝো। মনে করো এটা একটা প্লাস চার্জ, হ্যাঁ, মানে মনে করো তুমি এই পৃষ্ঠটাতে তুমি একটা আধান দ্বারা আহিত করেছো, তাহলে এই পৃষ্ঠতে যদি এফেক্ট থাকে বা এই পৃষ্ঠতে যদি ফ্লাক্স জেনারেট হয়, সেই প্লাস চার্জের এফেক্টটা এর পিছনের পৃষ্ঠতেও থাকবে, পাতলা পাতের জন্য। মোটা পাত হলে কিন্তু হতো না। কেন? দেখো আমি তোমাকে একটা চুম্বক দিয়ে জিনিসটা বোঝাচ্ছি, এই দুটো চুম্বক, হ্যাঁ, এই দুটো চুম্বক। আমি যদি এইখানে যদি কাগজ নিই, এখানে যদি কাগজ নিই পাতলা পাতের জন্য, একদম পাতলা পাত, এখানে যদি দেখো একটা চুম্বক রাখি, আর এখানে যদি একটা চুম্বক রাখি, দেখো দেখো এরা আটকে গেছে, দেখো এ দেখো আটকে গেছে, এই যে দেখো এদিকে দেখো না আটকে গেছে, দেখো এ দেখো আটকে গেছে। কেন? কেন এফেক্টটা কেন থাকছে?
এই পারের চুম্বকের এফেক্ট এই পারে এসে পৌঁছাচ্ছে। কেন পৌঁছাচ্ছে? কারণ এটা পাতলা, তাই। এটা পাতলার পরিবর্তে যদি এটা মোটা হতো তাহলে কিন্তু হতো না, মনে করো এখানে এই প্লেটটাকে সরিয়ে দিয়ে এবার যদি আমি খাতাটাকে নিয়ে আসি, এই যে খাতা, আমি ধরো খাতা বা বইটাকে নিয়ে আসি, বই দিয়ে বোঝালে আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে বই, এখানে একটা চুম্বক রেখেছি আর এখানে রেখেছি, দেখো আর আটকাবে না, পড়ে যাচ্ছে, দেখো এটা পড়ে যাচ্ছে, ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু কাগজের ক্ষেত্রে হতো না, কারণ কাগজ হচ্ছে পাতলা। তার মানে সোজা কথা হচ্ছে আমাদের এই সাইডে ফ্লাক্স জেনারেট হচ্ছে, মানে আমাদের এই সাইডেও কিন্তু ফ্লাক্স জেনারেট হবে একই রকম ভাবে। তো আমরা এই সাইডেও তুমি চাইলে আঁকবে, এই সাইডেও তুমি কিন্তু এইভাবে আঁকবে, এঁকে নেবে এই সাইডে, ঠিক আছে, এভাবে এঁকে নেবে, একই রকমভাবে ডিরেকশন ফিরেকশন এঁকে নেবে। তো হিসাব করে দেখো আগে এখানে কত ফ্লাক্স তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ফ্লাক্স ইজ ইকাল টু ই এস কস থিটা সমান সমান কিউ বাই এপসিলন নট, মোট ফর্মুলা। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ফ্লাক্স ইকুয়াল টু ই এস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট। ওকে, আচ্ছা, এবারে তুমি একটা কথা চিন্তা করো, এখানে ই আর এস একই লাইনে আছে, দুটো একই লাইনের ওপর আছে, সেম লাইনের ওপর আছে, তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা ইএসটা সেম লাইনের ওপর, একটা লাইনের ওপর আছে, তাহলে এইখানকার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। এটা কিন্তু এই পাশটার জন্য, আবার এই দিকেও কিন্তু সেম এফেক্ট এদিকেও আছে। তো এইটার জন্য কত হচ্ছে দেখো, এটার জন্য হচ্ছে ই এস কস 0 ডিগ্রি, এটা এই দিকটার জন্য। আবার উল্টো দিকেও তো আছে, উল্টো দিকের জন্য কত, সেম ই এস কস 0 ডিগ্রি সমান সমান কিউ বাই এপসিলন নট। তাহলে এখান থেকে হচ্ছে ই এস কস 0 মান হচ্ছে 1, ই এস কস 0 মান 1, ই এস কস 0 মান 1 ইজ ইকাল টু কিউ বাই এপসিলন নট। তার মানে ইএস মিলে হবে 2ES, এটা সমান সমান কিউ বাই এপসিলন নট। আচ্ছা, এবারে ভাবো আবার সেই একই রকম ভাবে ভাববে কিউ এর যে মান, হ্যাঁ, কিউ এর যে মান সেটা ভাববে কত হচ্ছে। এখানে কিউ এর মানটা ভাবো কত হচ্ছে, ভালো করে চিন্তা ভাবনা করো, কিউ এর মানটা কত হচ্ছে ভাবো, চিন্তা ভাবনা করো। দেখো আমরা সিগমা ইজ ইকাল টু কিউ বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি কি না, জানি না, বলো। আধানের তলমাত্রিক ঘনত্ব ইজ ইকাল টু আধান বাই ক্ষেত্রফল, জানো কি না? আবার বলে দিচ্ছি, তলমাত্রিক ঘনত্ব সমান সমান ওপরে আধান হয় আর নিচে ক্ষেত্রফল হয়। তার মানে তলমাত্রিক ঘনত্বের কে সিগমা দিয়ে লেখে, আধানকে কিউ দিয়ে লেখে, আর এই পুরো তলটাকে এস দিয়ে লেখে। তার মানে ভ্যালু দাঁড়ালো সিগমার জায়গায় সিগমা, ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু, কিউ এর জায়গায় কিউ, এস এর জায়গায় এস। শুধু কিউ এর মান কত হবে, এসটা সিগমার সাথে গুণ হবে, হবে সিগমা ইন্টু এস ইকুয়াল টু কিউ, ইকুয়াল টু সিগমা এস, ইকুয়াল টু সিগমা এস। এখানে বসাবো সিগমা এস, তাহলে ই আছে, 2 আছে, এস আছে, সিগমা ইন্টু এস আছে, এপসিলন নট আছে, এস কেটে যাবে। এবারে এই যে 2টা দেখতে পাচ্ছ, 2টায় নিচে যাবে, তাহলে ই ইজ ইকাল টু ওপরে সিগমা আর নিচে 2টা গিয়ে এপসিলন নটের সাথে গুণ হবে, 2 এপসিলন নট, 2টা গিয়ে এর সাথে গুণ হবে সিগমা বাই 2 এপসিলন নট। এটা হচ্ছে ভ্যালু। তাহলে এই হলো পাতলা প্লেটের জন্য দুদিকে এফেক্ট পড়েছে, এদিকে এবং এদিকে, তাই জন্য তোমার ভ্যালু এসছে সিগমা বাই 2 এপসিলন নট। আর যদি মোটা প্লেট হতো বা মোটা পাত হতো তাহলে কিন্তু এফেক্টটা একদিকে থাকতো, তখন কিন্তু এখানে দুখানা ইএস তৈরি হতো না, তখন একটা ইএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট হতো,
এবং এখানে এই দুইটা ভাগে থাকতো না আলটিমেটলি। তাহলে মোটা প্লেটেরটা আমি আর করবো না। মোটাটার জন্য কত হতো? মোটাটার জন্য হতো ই ইকুয়াল টু যেটা দাঁড়াতো ওপরে সিগমা হতো আর নিচে হতো শুধু এপসিলন নট হতো। ওপরে সিগমা, নিচে শুধু এপসিলন নট হতো মোটা প্লেটের জন্য। এবার ব্যাপারটা হলো যে স্যার আমি এতক্ষণ ধরে যা পড়ালাম এগুলো তো স্যার আমাদের সব থিওরি সেকশন গেল। স্যার আপনি তো কোশ্চেন অ্যান্সার করাবেন বললেন, করাবেন না। কি হলো স্যার? কোশ্চেন অ্যান্সার তো বললেন করাবেন। শোনো, আমার কথাটা শোনো একটুখানি মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। দেখো, আজকের ক্লাসে আমরা ক্ষেত্র ভেক্টর কভার করেছি, ঘনকোণ কভার করেছি, কিছু ফর্মুলা বুঝেছি, গাউসের সূত্র বুঝেছি, গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো অবধি হয়ে গেল। কোশ্চেন অ্যান্সারটা আজকে থাক, এটা আমরা লাইভে করব। এটা আমরা লাইভে করব। পরের দিন আমরা এই পুরো ইলেকট্রিক ফিল্ডের ওপর প্রতিটা টপিকের ওপর কোয়েশ্চেন অ্যান্সার লাইভে এসে তোমাদের জন্য ডিসকাশন হবে। কিন্তু এইটা করবার আগে তোমাদের ইলেকট্রিক ফিল্ডের অল টপিক, অল চ্যাপ্টার দেখে রাখতে লাগবে। পুরো কোশ্চেন অ্যান্সার লাইভে ডিসকাশন করব। ওকে, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড বাই।